আমরা শুরু করি। আমরা যে টাইমটা আপনাদের কাছ থেকে নিয়েছিলাম যে 9টা 10, 9টা 10 বাজে এখন। আমাদের ট্রেনারও হাজির, পার্টিসিপেন্টও হাজির। এখানে ম্যান্ডেটরি কোনো টার্মস এন্ড কন্ডিশন না যে 100 লোক হইতে হবে। আহ, যেহেতু ফ্রি লার্নিং সেশন, যিনি মনে করবেন যে এটা তার লার্নিং করা দরকার তিনি জয়েন করবেন, সে যেই হোক। এনিওয়ে, সো আমাদের আজকে ট্রেনিং এর শুরুতে সকলকে আসসালামু আলাইকুম এন্ড শুভ সন্ধ্যা, শুভরাত্রি বলা যায় এখন। আমাদের আজকের যে ট্রেনিংটা স্টার্ট হবে, স্মার্ট সেলিং ম্যাজিক অ্যাচিভমেন্ট স্ট্র্যাটেজিক্যাল পার্ট। ট্রেনিংটা কন্ডাক্ট করবেন শাওন পারভেজ, মিস্টার শাওন পারভেজ অ্যাজ এ সেলস প্রফেশনাল গাই। বেসিক্যালি উনি প্র্যাকটিক্যাল সেন্স থেকে উনি একজন প্রফেশনাল পিপল। সো বোথ সাইড, অর্থাৎ প্রফেশনালি অ্যাজ এ সেলসম্যান, আবার প্রফেশনালি অ্যাজ এ ট্রেনার। সো নট অনলি সফট স্কিল ট্রেনার, উনি এই ট্রেনিং এর সাথে ওনার ব্যক্তিগত জীবনটা শেয়ার করলে আমাদের অনেকের জন্যই এখানে লার্নিং হবে। আসলে এই ট্রেনিং এর পার্টটাতে ম্যাজিক শব্দটা আসছে, এখানে অ্যাচিভমেন্ট শব্দটা আসছে, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ম্যাজিক ইস্যুসটা আমরা জানি যে আসলে ম্যাজিক্যালি চেঞ্জ, রেডিক্যালি চেঞ্জ, বেশ বড় একটা শব্দ এখানে জড়িত। জানি না কতটুকু অ্যাচিভমেন্টের পার্টটাতে ম্যাজিকটা দেখাইতে পারবে। বাট এই দুইটা শব্দ যদি ফুললি এখানে আলোচনা করতে হয়, আমার মনে হয় দুইটা শব্দের সাথে একটা ট্রেনিং জড়িত হলে একটা দিন লাগে। তো আমরা আশা করি অল্প সময়ের ভিতরেই স্যার এই জায়গাটাতে আমাকে সুন্দর করে আমাদেরকে সাপোর্ট দিবেন। আমি সকলের জন্য একটা ঘোষণা দিয়ে দিই, বাকি কথা কাজ উনি শুরু করবেন। ঘোষণাটা হচ্ছে, এই ট্রেনিং এর ভিডিওটা আপনাদেরকে দেওয়া হবে, আপনারা সবাই এখান থেকে পেয়ে যাবেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে মনির একাডেমি, সেই মনির একাডেমিতে আপলোড দিয়ে আমরা আপনাদেরকে পাঠাবো। আপনার যদি কারোর মন চায় দেখলেন, না চাইলে না দেখলেন। কারোর সাবস্ক্রাইব করতে হবে, নট লাইক দ্যাট, নট ম্যান্ডেটরি। ওখানে 6,000-এর উপর সাবস্ক্রাইব আছে, বাট ওখানে ঢুকলে আপনি লট অফ ট্রেনিং পাবেন, যে জিনিসগুলো হয়তো আপনার জীবনে বা আপনার কোনো ফ্রেন্ডের জীবনে কাজে আসতে পারে। এতটুকু ঠিক আছে স্যার, শুরু করেন। আমি এই ট্রেনিং এর লিঙ্কটা, আপনারা একটু চ্যাট বক্সটা দেখেন। আমরা যে চ্যাট বক্সের ভিতরে আমি একটা লিঙ্ক দিচ্ছি, এটা মাঝে মাঝে আর দু একবার হয়তো শেয়ার করবো। এই লিঙ্কটাতে যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে আপনারা পেয়ে যাবেন। ওকে চল, শুরু করো। আর জি, তোমাকে থ্যাংক ইউ। সাপোর্ট দিচ্ছে আপাতত ট্রেনিং কোঅর্ডিনেটর আছে, উনি আছেন এখানে। আমি অন্য একটা কাজে একটু এঙ্গেজ হচ্ছি, উনি দিয়ে দিচ্ছে। জি, হ্যাঁ, জি, আব্দুল্লাহ আল থ্যাংক মামুন ইউ। ভাই হ্যান্ড রাইজ করছেন। আচ্ছা, ওকে ডান। থ্যাংক ইউ সো মাচ। আর যখন স্লাইড চেঞ্জ করতে হবে বললে সাথে সাথে চেঞ্জ করে দেবে। জি, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেরি গুড নাইট। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? মানে আমার কথাগুলো ক্লিয়ার? জি, শুনতে হ্যালো, পাচ্ছি। একটু প্লিজ রেসপন্স করুন। শুনতে পাচ্ছি স্যার। জি, আমি জি স্যার, শোনা যাচ্ছে। বেসিক্যালি, জি, আমি মোহাম্মদ শাওন পারভেজ। আমার লাস্ট যে ক্যারিয়ারটা ছিল, এটা ছিল 14 বছরের, 14 ইয়ার্স। এটা আমার টোটালটাই ছিল হচ্ছে আপনার আইসক্রিম ব্যাকগ্রাউন্ডের। আমি টোটাল 14 বছর সেলস ক্যারিয়ারে ছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি খুব ব্রাইট এবং খুবই অ্যাওয়ার্ড উইনিং সময়গুলো আমার লাইফে পার করেছি। আমার কর্মজীবন শুরু থেকে শেষ, লাস্ট ওয়ার্কিং ছিল হচ্ছে সেভো আইসক্রিমে। তো সেখানে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে আমি আমার চাকরিতে আহ, ইস্তফা দিয়ে দিছি, অর্থাৎ আমি ক্লোজ করে দিছি আমার সেলসের প্রফেশনাল যে ক্যারিয়ারটা। এবং আমি যখন শুরু করি, শুরু থেকে আমি সানোয়ারা ফুড ড্রিঙ্কস অ্যান্ড বেভারেজ, যেটা ছিল কোয়ালিটি আইসক্রিম, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কোম্পানি। তো এর মাঝে টোটাল 3টা কোম্পানিতে আমি লিড করছি আমার লাইফটা, সেলস লাইফটা। এবং আলহামদুলিল্লাহ উইথ প্রেস্টিজ এন্ড উইথ অনার। তো আমার লাইফের একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি আমি মনে করছি যে আমি আমার লাইফ থেকে, বা আমি যে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা কোম্পানিতে ন্যাশনাল চ্যাম্পিয়ন, ন্যাশনাল অ্যাচিভার, ন্যাশনাল টপার এটা হয়েছি, এটা আমি মানে নট লাইক এরকম না যে আমি আমার নিজেকে কিন্তু আপনাদের সামনে খুব বড় আকারে মানে প্রকাশ করতে যাচ্ছি, নট লাইক দ্যাট। আমি যে যে বিষয়গুলো মেনটেন করে, যে যে বিষয়গুলো আমার লাইফে প্র্যাকটিস করে আমি সফলতার মুখ দেখেছি, আমার
এই মুহূর্তে খুব বেশি মনে হয়েছে যে এই 14 বছরের আমার যে আর্নিংটা, এটা আমার যাতে স্বজাত, আমি বলি স্বজাত, আমি কলিগ বা এই শব্দটা উচ্চারণ করতে খুবই অপছন্দ করি। আমি একদম একজন সেলসম্যান, আপাদমস্তক আমি একজন সেলসম্যান। আমার শুরু থেকে পার নখ পর্যন্ত, মাথার চুল পর্যন্ত পুরোটাই আমি যদি বলি, আমি নিজেকে সেলসম্যান ভাবতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং প্রাউড ফিল করি। তো এই জায়গাটাই আমার কথাটা বলে নিলাম এই কারণেই যে আমার খুব বেশি মনে হয়েছে যারা আমার ইমিডিয়েট জুনিয়র কলিগ ছিল, যারা আমার খুব ভালো কলিগ ছিল, যারা আমার সিনিয়র ছিল, এই মানুষগুলোর কাছ থেকে আমার 14 বছরের যেটা শিখেছি আমি, এই 14 বছরের যে অর্জনটা, এটা জাস্ট আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। আপনারা আমার প্র্যাকটিক্যাল যে লার্নিংটা, এটা আমি আপনাদের সাথে আমার যে প্র্যাকটিক্যালি যে মানে নলেজটা আমি অ্যাকোয়ার করেছি, এটা জাস্ট আমি আমার মানে আপনাদের বলতে পারেন, এই ট্রেনিং এ অনেকে থাকে না যে একজন আই এম নট এ লেকচারার, আমি কিন্তু লেকচার দিচ্ছি না, বা এরকম না যে আমি আমার নিজেকে খুব বেশি আপনার প্রসারণার জন্য আসছি, এরকমও না। এই ট্রেনিং সেশনটা শুধুমাত্র এজন্যই যে আমি আমার লাইফ থেকে যেটা শিখেছি, যারা আমার পরবর্তী লিডার হবে, আমার টিমেরই অনেকে এখানে আছে, আমার মানে লাস্ট কোম্পানির, আমি তাদের জন্য এটা ডেডিকেশন করতে চাই, এভাবে ডেডিকেট করতে চাই। এটা আলটিমেটলি এই ডেডিকেশনের জায়গা থেকে আমার ভিতরে যে ম্যাজিক্যাল জিনিসগুলো আমি নিজের ভিতরে বিল্ড করেছি, এই বিল্ড আপের জায়গাগুলোতে আমি খুব কনসাইসলি আপনাদের বিষয়টা ন্যারেট করব। এবং আমি বিশ্বাস করি যে আমি যেহেতু প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে এই বিষয়টার সাথে আমি এটাকে মানে প্রুভেন, আমার টোটাল লাইফে আমার সেলস ক্যারিয়ারে আমি প্রুভেন এবং প্রুভেন লিডার। সো আমি যে যে বিষয়গুলো বাস্তবিক মাঠ থেকে একদম মানে রুট টু রুট, ডোর টু ডোর, আউটলেট টু আউটলেট আমি উঠে আসছি, কিন্তু একদম রুট থেকে। আমার পদধূলিতে, আমার জুতাতে এত পরিমাণে মানে ধূলিকণা আছে, আমি যে এরিয়াটা করছি এখানে, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ভৈরব, এই যে অঞ্চলগুলোতে করছি, এগুলোতে প্রত্যেকটা জায়গায় আমার ফুটপ্রিন্ট আছে, এবং অলমোস্ট 80+ আউটলেট আমাকে বাই নেমে চিনে। মানে এটা কিভাবে হয়েছে, এবং এই যে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি যাবো। তো প্রথম স্লাইড থেকে আমাদের যে জিনিসটা ম্যাজিকটা আসলে কিছুই না, ম্যাজিকটা আমি আমার জীবনের গল্পটা খেলে আপনাদের সাথে শেয়ার করব। এবং ট্রেনিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি সব জানি এরকম বলে কিছুই নাই, আমি মূলত আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার জন্য আসছি। এবং আমাদের যে কোশ্চেন এবং আনসারিং সেশনটা আছে, ওই সেশনে আমিও আপনাদের কাছে অনেক কিছু শিখবো। তো আমি আমি কি ট্রেনিং এর মূল পার্টে, অর্থাৎ আমার মূল যে মানে বেসিক যে পার্টটা নিয়ে আমি মানে কথা বলতে চাচ্ছি, আমি সেখানে তাহলে ঢুকি, কি বলেন? আপনারা শুনছেন আমাকে, আমার কথাগুলো? প্লিজ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার। জি জি স্যার। তাহলে আমি আপনাকে ট্রেনিংটা জাস্ট একটা ইনফর্মাল ট্রেনিং হবে, বাট দ্যাট ইজ টোটালি অ্যাসিড ফ্রম মাই লাইফ। আমার 14 ইয়ার্স এর একদম এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে ন্যারেট করব। তো আমাদের অনেকেই বলে যে স্মার্ট সেলস আর স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক, এটা একটা কথা বলে। এই কথাটা কিন্তু একদম ট্রুলি, এটা কিন্তু বাস্তব। অনেকে আছে একই টিমে কাজ করছি আমরা, একই টিমে কেউ টিএসএম আছে, কেউ এরিয়া ম্যানেজার আছে, বাট এই ন্যাশনাল থেকে 50 জন টিএসএম থেকে কিন্তু একজন টিএসএম ফার্স্ট হচ্ছে। এমন হচ্ছে যে ওই ছেলেটা পারবে 3 বার, 3 বছরই কিন্তু একের পর এক ফার্স্ট হচ্ছে। আবার অনেক এরিয়া ম্যানেজার আছে যারা অনেক, তার সিনিয়র যে বস আছে এই বসের থেকেও ক্যাপাবল, এরকম কিন্তু ইন্ডাস্ট্রিতে অহরহ ঘটনা আছে। অনেক সময় হয় কি যে ওই ছেলেটার যে কন্টিনিউয়াস যে মানে তার যে ক্যাপাসিটি গুলো, তার যে ক্যাপাবিলিটিস গুলো, এগুলো কিন্তু তার জন্য থ্রেট, এরকম অনেকে মনে করতেছে। কিন্তু আমাদের এখানটায় যে ইন্টারন্যাশনাল মার্কেট, যেটা যদি আমি যাই আপনার ইন্ডিয়াতে, যদি আমি যাই ফিলিপিনে, যদি আমরা যাই খুব পাশের দেশ আমাদের মালদ্বীপ, আমাদের কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রিতে ইন্ডিয়া থেকে কিন্তু লিডার হায়ার করা হয়। ডিউ টু ওখানে একটা জিনিস থাকে, তারা তাদের লিডারশিপটাকে এবং তারা তাদের যে কাজটা আছে এটাকে প্রপার জাস্টিফাই করে, এবং প্রপার জাস্টিফিকেশনের এগেনস্টে কিন্তু তাকে প্রমোশন দেয়, তার ক্যারিয়ার গ্রো করে। এজন্য ইন্ডিয়ান ম্যানেজমেন্টের সাথে অন্যান্য দেশের লোকজন তার কোম্পানিটাকে দিয়ে খুবই নিরাপদ বোধ করে। কিন্তু আমাদের দেশে বাঙালি ম্যানেজমেন্টে যদি কেউ কোয়ালিফাইড হয়, তাহলে সে তার নিজের জন্যই কিন্তু বিপদটা ডেকে নিয়ে আসলো। এটা কিন্তু আমার বাস্তবতা থেকে বলছি আপনাকে, আপনার সাথে কি হয়েছে আমি বলতে পারবো না।
ঠিক আছে? তো এখানে আমরা বেসিক, আমি আমার লাইফে 5টা জিনিস আমি সেলসের প্র্যাকটিক্যাল সেলস স্ট্র্যাটেজি ইন স্মার্ট ওয়ে, এই যে স্মার্ট ওয়েতে সেলসটাকে আপনার অ্যাচিভ করা যায়, যে আমার মান্থলি যে টার্গেটটা এটা 100% লেভেলে অ্যাচিভ করা যায়, এটা তখনই কেবল সম্ভব যখন আপনি 5টা থাম্বস রুলস আছে। এর কিন্তু এই 5টা থাম্বস রুলস আছে, এই রুলস গুলো আপনি যদি মেনটেন করতে পারেন, তাহলে আমি কি ওয়ার্ড হিসেবে বলবো, সাথে একটা করে এক্সাম্পল সেট করে আমি সেশনটা ক্লোজ করবো, না হলে আমি টাইমটা কাভার আপ করতে পারবো না, কারণ এরপরে আমার অনেকগুলো স্লাইড কিন্তু আছে। এখানে দেখেন, আমি স্লাইডে খুব স্পষ্ট উল্লেখ করা আছে যে এনফিউরিং অ্যাচিভমেন্ট এভরি ডে 4%, এভরিডে 4% অ্যাচিভমেন্ট শুড বি টিম স্লোগান ফর 100% মান্থলি টার্গেট অ্যাচিভমেন্ট। আচ্ছা, এইটা যদি আপনি এজ এ লিডার হিসেবে মনে করেন যে আমি 4% করব, এটা আপনি জানেন, থিওরিটা জানেন, কিন্তু প্র্যাকটিক্যালটা এটাই, আপনার টিমের একদম বটম লেভেল পর্যন্ত, টপ টু বটম লেভেল পর্যন্ত যদি এটা প্রত্যেকের মাথায় না থাকে যে এভরিডে 4%, নর্মালি আমাদের 26 ওয়ার্কিং ডে, 30 দিন, 30 ডেজ এ মান্থ হলে 26 দিন আমার ওয়ার্কিং ডে হয়। আমি 4% কেন নিচ্ছি? এখান থেকে তো কিছু সারপ্লাস নিচ্ছি আমি, আমার কিন্তু প্রতিদিনের টার্গেট অ্যাচিভমেন্ট করতে আমি যদি কনক্রিটলি করি তাহলে কিন্তু 3.88 এই পরিমাণ লাগে। তারপরে যখন আপনি 4% করে প্রতিটা ডেতে নিবেন, একটু ওভারলোড নিবেন, তাহলে প্রতিদিনের ওভারলোডটা করতে গিয়ে এভরিডে যে আপনার একই রকম সেলস হবে, প্রতিদিন যে আপনি 4% কনফার্ম করবেন, এটা কিন্তু কোনো সিউরিটি, বাস্তবিকতা থাকে না। কোনো সময় আপনার এমন হয় যে ওই এলাকায় ন্যাচারাল ক্যালামিটিস আসতে পারে, বন্যা, দুর্যোগ, ঝড় থাকতে পারে, আপনাদের পলিটিক্যাল রাশ থাকতে পারে, আপনার ওই অঞ্চলে আপনার এমন হতে পারে কোম্পানিতে প্রোডাকশন বা ফ্যাক্টরিতে কোনো প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে একটু একটু করে সারপ্লাসটা নিলে তখন কিন্তু আপনার মান্থ এন্ডে যে রেজাল্ট অ্যাচিভমেন্টটা, এটা কিন্তু খুবই ইজি এবং খুবই আপনার জন্য সহজতর হয়ে। তো 4%-এর যে জিনিসটা, সেটা আপনি যদি একজন টিএসএম হন তাহলে আপনার যে এসআর, তার মাথায় থাকতে হবে, আপনার যিনি ডিস্ট্রিবিউটর ওনার মাথায় এটা ঢুকাই দিতে হবে, এবং আপনার যে ডেলিভারি ম্যান, যে আপনার পণ্যটা ডেলিভারি করে, তাকেও কিন্তু তার টার্গেটটা 4%-এর ক্যাটাগরিতে নিয়েই তার মাথায় ঢুকাই দিতে হবে। যদি আমরা একদম বটম লেভেল থেকে আমরা 4% অ্যাচিভমেন্ট পার ডে এভরিডে করে আনতে পারি, তাহলেই কিন্তু সম্ভবপর। এটা কিন্তু মানে আপনি একবার বলে দিলেন, নট লাইক দ্যাট, আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি এই যে 4%, এটা নিয়ে কিন্তু টিমের ভিতরে চর্চা করতে হবে, আপনাকে কিন্তু জপতে হবে। জপতে হবে মানে ইট শুড বি, আপনি প্রতিনিয়ত একটা কথা বলতে বলতে দেখবেন যে এটা কিন্তু আপনার মুখস্থ হয়ে গেছে, ব্রেনে গেঁথে গেছে। যখন আপনার টিমের ভিতরে এটা স্লোগান হিসেবে স্টাবলিশড হবে, তখন ওই টিম পৃথিবীর যত কঠিন সেলস কোম্পানি হোক, যত কঠিন পরিবেশই হোক, ওই টিম কিন্তু উইন করে আসবে 100%। সেই ক্ষেত্রে দুইটা জিনিস আমি যাব, এর জন্য কিন্তু লিডারশিপ একটা ফ্যাক্টর, আমি পরের স্লাইডে এটার সাথে আমি ম্যাচ করে দেব কথাটা বাস্তবিক অর্থে। আপনার 4% অ্যাচিভমেন্ট অলওয়েজ সম্ভব, এভরিডে সম্ভব, এভরি মোমেন্ট সম্ভব, কিন্তু এখানে লিডারশিপ ফ্যাক্টর করে। একজন লিডার তার রুডো লিডারশিপের কারণে, বসিং এর কারণে তার টিমটার মোটিভেশন, তার টিমের প্রোডাক্টিভিটি সবকিছু বিনষ্ট করে ফেলে। আবার আরেকটা সেলস লিডার, উনি প্রতিনিয়ত এমন হয় 4%-এর প্লাসও হয় তার টিম থেকে, তার টিম অটোমেটিক্যালি কাজ করে, এবং ওই ভালো লিডারের ভালো লিডারশিপের কারণে এটা কিন্তু অনেক সময় সারপ্লাসও আসে, আমি দেখেছি আমার জীবনে। ওটা আমি পরে আসতেছি এই বিষয়টা। দেখেন, আরেকটা বিষয় হচ্ছে সেকেন্ড স্টেপে নিউমেরিক ডিস্ট্রিবিউশন। আমরা এই ওয়ার্ডটা সেলস এন্ড মার্কেটিং এর ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করা হয়, বিভিন্ন কোম্পানিতে জিজ্ঞেস করা হয় ব্যাপার সময় যে নিউমেরিক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আপনি কিছু জানেন, আপনি কি কিছু জানেন? নিউমেরিক ডিস্ট্রিবিউশনটা, আমার যে এই ইংরেজি শব্দটা, এটা কিন্তু আপনার ডিএসআর যে, উনি কিন্তু বুঝবে না। ওই ডিএসআর কে, ওইটা 90% আমাদের দেশের ডেলিভারি ম্যান হয়, বা যারা ডিএসআর হয়, বা যারা আমাদের প্রি সেলার, তারা ম্যাক্সিমাম এসএসসি পাস হয় বা ইন্টারমিডিয়েট পাস হয়। ওই ছেলেটাকে কিন্তু আপনি এত হার্ড টার্ম যদি দেন, তাহলে কিন্তু তার পক্ষে এটা রিড আউট করা কোনোভাবেই সম্ভব না। এটা যদি আপনি খুব সহজ বাংলা করে বা খুব সহজ তর্জমা করে তার সামনে দেন, এটা কিন্তু তারা সম্ভব। আমি নিউমেরিক্যাল ডিস্ট্রিবিউশনটা জাস্ট 3টা ছন্দে বলবো। ছন্দটা হচ্ছে এরকম: যে দোকানে মাল নাই
সে দোকানে মাল দাও। যে দোকানে একটি এসকিউ আছে সে দোকানে দুটি এসকিউ দাও। আর যে দোকানে আদৌ মাল নাই সে দোকানে মাল তুলে দেওয়ার চেষ্টা করো। অর্থাৎ আমি যদি একটু সেলসের ভাষায় বলি, তাহলে যে দোকানে আপনার স্টক আছে সেই দোকানটাতে এসকিউ বাড়ান, আপনার স্টক ডেপথ বাড়ান। যে দোকানটায় একদমই আপনার মাল নাই সেটাতে আপনি সেলফিং করেন, অর্থাৎ আপনার পণ্যটা ওখানে স্টকিং করেন। সেটা পণ্য যে কোনো কিছু হতে পারে, সেটা হতে পারে আপনার লাক্স সাবান, হতে পারে আপনার এসিআই সল্ট, হতে পারে আপনার আইসক্রিম, এভরিথিং বা এনিথিং, এনি প্রোডাক্ট ইট মে বি, যে কোনো প্রোডাক্ট হতে পারে। তাহলে যে দোকানে মাল নাই সে দোকানে মাল দাও, যে দোকানে মাল আছে তার স্টক ডেপথ বাড়াও, অর্থাৎ তার স্টক বাড়াও। আরেকটা কথা হচ্ছে যে যেখানে আমার কাভারেজ নাই, যেখানে আমার একদমই শেয়ার নাই, এই শেয়ারটা নাও। এটাই হচ্ছে সহজ অর্থে নিউমেরিক ডিস্ট্রিবিউশন। তাহলে আমি ধরেন এখানে কেয়া সাবানের একটা মার্কেট বা হুইল সাবানের একটা মার্কেটে যাচ্ছে, একটা রুটে যাচ্ছি। ওই রুটে আমার যে ডেলিভারি ম্যান আছে বা যে এসআর আছে তাকে এই জিনিসটা খুব সহজভাবে বলে দিতে হবে যে তোমার রুটের টার্গেট হচ্ছে 40 কেজি হুইল বিক্রি করতে হবে। তুমি 40টা আউটলেটে দোকান পাবা, তাহলে 40টা দোকানেই যে তোমার প্রোডাক্ট নেবে এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো ওয়ারেন্টিও নাই, আছে কি? টোটালি নাই। তাহলে যে দোকানটার সাথে আপনার বেচা বিক্রি হয় সেই দোকানে হয়তো 1 কেজি হুইলের গুঁড়া আছে কিন্তু হাফ কেজির এসকিউটা নাই, তখন আপনি দোকানদারকে গিয়ে ওই আধা কেজির এসকিউটা আপনি উঠাই দেন। যে দোকানে আদৌই নাই সেখানে 1 কেজি না রাখলে একটা হাফ কেজির একটা পিস দেন, যে ভাই এটা আপনি রাখেন, যদি বেচা কিনা হয় আপনি পরে আবার দেখেন, আর আমার প্রোডাক্ট যদি ভালো হয় আবার আপনি রিপিট অর্ডার দেন বা রিপিট স্টক তুলেন। তখন কিন্তু বিষয়টা হয় কি, খুবই এভাবে করে একদিন আপনি যদি মনে করেন যে ওভারনাইট 100% অ্যাচিভমেন্ট করবো, কোয়াইট ইম্পসিবল। আপনাকে মার্কেটে প্রথমে আসতে হবে, মার্কেটের দখল নিতে হবে, মার্কেটের প্রত্যেকটা জায়গায় রুটে আপনার দখল নিতে হবে, আউটলেট গুলোতে আপনার দখল নিতে হবে, দেন তারপরেই কিন্তু সম্ভব। আর আমি একটা কথা বারবার বলি যেটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস থেকে বলছি এবং আমার জীবনের গল্প থেকে আমি বলছি, আপনি কখনোই কোনো কোম্পানির প্রোডাক্টকে ব্র্যান্ডিং করবেন না। এজ এ সেলস পিপল হিসেবে আপনি আপনার নিজেকে ব্র্যান্ডিং করবেন, এটাকে আমি বলি পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি যদি কোনো মার্কেটে ব্র্যান্ড হয়ে যান তাহলে যে কোনো পণ্য আপনার ব্র্যান্ডিং ধরে আপনার তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারে। পার্সোনাল ব্র্যান্ডিং হওয়ার জন্য করার জন্য একটা জিনিস আপনাকে সবসময় মেনটেন করতে হবে যে আপনি ব্যক্তি এমন হবেন যে ওই রিটেলার তার ফ্যামিলির সুখ দুঃখের কথাও কিন্তু আপনাকে বলবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ মার্কেটে দখল বলে না, শুধু দখলদার তো আসে না, আমরা যারা সেলস পিপল আছি, যারা আমরা আমাদের উপর দিয়ে কোম্পানিগুলো বড় হয়, আমার কাঁধে ভর করে কোম্পানিগুলো সামনে আগায়, আমার মতো সেলসম্যান আমার রক্ত জল করা পরিশ্রম দিয়ে কোম্পানিগুলো কোটি কোটি টাকার কোম্পানি হয়, আমি সেই শাওন পারভেজ, আমি সেই সেলসম্যান বলতেছি 100% নিজেকে ব্র্যান্ডিং করবেন। এতে কোনো কোম্পানির দুয়ারে আপনাকে যাওয়া লাগবে না, কোম্পানিগুলো আপনার দুয়ারে আসবে। আই আই ক্যান চ্যালেঞ্জ, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। আপনি যদি নিজেকে ওই মার্কেট ব্র্যান্ড তৈরি করতে পারেন, কোম্পানিগুলো আপনাকে আসবে আপনাকে হায়ার করার জন্য। সো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা যে নিউমেরিক ডিস্ট্রিবিউশনটা আপনাকে 100% এনশিওর করতে হবে। আর নিউমেরিক ডিস্ট্রিবিউশন এনশিওর না করতে পারলে আপনি কখনো স্থায়ীভাবে ওই মার্কেটে আপনার প্রোডাক্টের শেয়ারও নিতে পারবেন না এবং আপনি কখনো 100% অ্যাচিভমেন্টও করতে পারবেন না, এটা কোয়াইট ইম্পসিবল। নাম্বার 3, আমরা বলি যে 80-20 ফর্মুলা। আমি আমার টোটাল সেলস ক্যারিয়ারে 80-20 ফর্মুলা কখন ডিস্ট্রিবিউটরের সাথে মানে ইমপ্লিমেন্টেশনে যায় নাই। আমি কখনোই 80-20 ফর্মুলা আমার ডিলার হাউসের সাথে অ্যাটাচ করিই নাই। আমি করেছি রুটের সাথে, আমার দোকানদারদের সাথে। একটা দোকানে একটা রুটে 100 দোকান আছে, ওইখান থেকে আমি ওই রুটের শুরু থেকে যাত্রা শুরু করেছি শেষ পর্যন্ত। এই রুটটাকে আমি মিনিমাম 3 দিন বা কোনোদিন 1 সপ্তাহ কিন্তু অবজার্ভ করছি, স্টাডি করছি, করে ওখান থেকে 20 জন দোকানদার আমি সিলেক্ট করছি। আমি এই 20টা দোকানদার থেকে 80% সেলস নিয়ে আসবো। আমি আমার কর্মজীবনের একদম আপনার মিঠামইন অষ্টগ্রাম থেকে শুরু করে এদিক থেকে আপনার মুন্সিগঞ্জ, এদিক থেকে আপনার শুরু করে নারায়ণগঞ্জ, সোনারগাঁ, ভৈরব, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা বাজারের সেরা 10 জন দোকানদার আমাকে চেনে এবং আমি সেরা 10টা দোকানদারকে আমিও তাদের চিনি।
এবং ভাই নামে তারা আমাকে চিনে, শাওন ভাই বলে ডাকে। আমি বেসিক সেলসটা ওখানেই করেছি। রুটের পান দোকানদার, তার কাছে টাকাই থাকে 1,000, আপনি কিভাবে আপনার 2-3 হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করবেন? নট পসিবল। অর্থাৎ আপনার রুটের 80% দোকান আপনাকে ছেড়ে দিতে হবে, ওখানে 20% ব্যবসা আসবে, এটা নর্মাল সেন্স। এবং স্টাডিও তাই বলে। ইন্টারন্যাশনাল মার্কেটিং এর যতগুলো স্টাডি আছে সবগুলো স্টাডিতে এই রেজাল্টই আসছে যে 20 থেকে 25, কোনো রুটে, কোনো মার্কেটে 30% দোকান থেকে 80% সেলস আসে, আর বাকি 80% আউটলেট থেকে 20% সেলস আসে। এটাই হয়, এটাই বাস্তব। আরেকটা বিষয় মনে রাখবেন, অ্যাজ এ সেলস লিডার হিসেবে, টিএসএম হিসেবে, এসএম হিসেবে, যদি আপনি আপনার টেরিটরিতে কল্পনা করেন, ওই টেরিটরিতে বা ওই রুটের, আপনি যে রুটে কাজ করবেন ওই রুটের সেরা 20টা দোকান যেন আপনার হয়ে যায়। অর্থাৎ ওই প্রত্যেকটা আউটলেট আপনার হবে। আপনার প্রোডাক্ট আজকে নিবে না, কিন্তু সম্পর্কটা এমন হবে আগামীকালকে নিবে, না হলে পরশুদিন নিবে। কিন্তু দোকানদার গুলো যেন আপনাকে একদম পার্সোনাল সম্পর্ক, অর্থাৎ নিকট আত্মীয়ের মতো সম্পর্কটা আপনার তার সাথে হয়। এটা এস্টাবলিশ করবেন। আপনাকে এজন্য আমি বলি যে প্রত্যেকটা সেলসের চাকরিতে বা সেলসের নতুন জায়গাতে আপনাকে 3 মাস একদম গাধার মতো পরিশ্রম করতে হবে, বাকি 3 বছর আপনি রাজার মতো চাকরি পাবেন। এটা আমার ফর্মুলা, এটা আমার স্টাইল। আমি লাইফ স্টাইলে এটাই করছি। আমি যখনই নতুন কোনো জায়গা দায়িত্ব পাইছি, সেখানে 3 মাস গাধার মতো, আছে না, গাধা বলে ভুল হবে, আপনাকে কাজ করতে হবে যে ক্রেজি ডগ, পাগলা কুকুরের মতো। আপনি কাজ করবেন, দেখবেন যে আপনার ওই দখলদারিত্বটা আমি যেভাবে বলছি বা ফর্মুলা যেভাবে বলে, তখন সবগুলো আপনার কন্ট্রোলে চলে আসবে। অর্থাৎ 3 মান্থ উইল বি ইয়োর বার্নিং মান্থ। এই 3 মাস নিজের শরীরের ভিতরে আগুন জ্বালাবেন, নিজের দেহের আগুন জ্বালাবেন আর চর্বিগুলো গলায় দেবেন। 4 মাস থেকে দেখবেন আপনার রেজাল্ট আসা শুরু করছে অটোমেটিক্যালি। আপনি যদি এরিয়া ম্যানেজার হন তাহলে, আর আপনি যদি ডিলার বেস ব্যবসা করেন, ডিস্ট্রিবিউটর বেস ব্যবসা করেন, তাহলে আপনি যে এরিয়াতে কাজ করেন এখানকার 20% টপ 20 বা 100 জন ব্যবসায়ীর সেরা 20 জন ব্যবসায়ী আপনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, সবচেয়ে ক্লোজ এবং সবচেয়ে দখলদারিত্ব আপনার ওই 20 জনের উপর থাকবে। যেন আপনি পা ফেললে সে আপনার জন্য পাগল হয়ে যায়, সারা কি করব, সম্পর্কটা যেন এই লেভেলে হয়। যখন আপনি এই 20 জন ব্যবসায়ীকে তুলে নিতে পারবেন, টুডে হি ইজ নট মাই ক্লায়েন্ট, টুমোরো হি মে বি, ডে আফটার টুমোরো হি মাস্ট বি মাই ক্লায়েন্ট। এই যে আমি এজন্যই বলি যে 80-20 আপনার ডিস্ট্রিবিউশন হাউসে না, 80-20 আপনার রুটে এবং আপনার যে এরিয়া আছে পেরিফেরি, সেই পেরিফেরিতে ডিস্ট্রিবিউটর 100 জনের ভিতর সেরা 20 জন আপনার সাথে সম্পর্ক থাকতে হবে। দোকানের রুটের 100 জন দোকানের 20টা শ্রেষ্ঠ দোকান আপনার দোকানদার হতে হবে। আজকে ব্যবসা না হবে, কালকে হবে, না হলে 1 সপ্তাহ পরে হবে, না হয় পরের মাসে হবে, বাট এটা হতে হবে। আর 3 মান্থ, 3 মাস যেখানে জয়েন করেন কর্মজীবনের, সেখানে আপনি অবশ্যই 3 মাস হার্ড ওয়ার্ক করবেন, তারপরে শুরু করবেন স্মার্ট ওয়ার্ক। আমি কথাগুলো তো মানে ট্রেনারের মতো তো গুছাই বলতে পারি না। আমি আমার ব্যক্তিগত জীবনের গল্পগুলো কিন্তু আপনাদেরকে বলতেছি। আমি সফল হয়েছি এভাবে, আমার সার্টিফিকেট গুলো আসছে এভাবে। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আমি কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু জি রেসপন্স স্যার। করবেন প্লিজ। জি স্যার। শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর মামুন আসছে না, থ্যাংক ইউ মামুন। জি স্যার, ধন্যবাদ। জি, তারপরে আপনার ওইখান থেকে আমি যাচ্ছি হচ্ছে যে ইস্টাবলিশ ইউরসেলফ অ্যাজ এ ব্র্যান্ড ইন মার্কেট, নট ইউর প্রোডাক্ট। এই পার্সোনাল ব্র্যান্ডিংটা প্রত্যেকেই করার চেষ্টা করবেন। এটা আপনার পরবর্তী কর্মজীবনটাকে খুবই ইজিয়ার করে দেবে। অর্থাৎ একই কোম্পানির বা একই কম্পিউটার ব্র্যান্ড, যেমন আমি আইসক্রিম করেছি, শাওন পারভেজ সেবয় আইসক্রিমের ম্যানেজার, উনি সেবয় জয়েন করছে। এখানকার শ্রেষ্ঠ টপ বিজনেসম্যান গুলো আমি জয়েন করার সাথে একটা ফোন দিবে যে ভাই একটু দেখা করেন। তার মানে আমি বুঝেই যাচ্ছি যদি ব্যবসা নিয়ে আলাপ করবে। তাহলে এইটা হচ্ছে আপনার, আমি আমার বাস্তব জীবনে এরকম বহু কল পাই এবং এটা আমি একাধিকবার পেয়ে থাকছি। এই যে আমি এইগুলো করছি, যে ইনভেস্ট করছি, সময়গুলো, টাইমগুলো ইনভেস্ট করে রাখছি, পরবর্তীতে কিন্তু তারা আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা এই কারণেই যে আমার কর্মজীবনে আমি কখনো কমিটমেন্ট ফেল করিনি, আমি কখনো ডুপ্লিমেসি করিনি, আমি কখনো ডিজনেট ছিলাম না, আমি কখনো আমার কর্মজীবনে কোনোদিন আমার কলিগদের সাথে তাদের প্রতি কখনো অত্যাচার করিনি, কারোর প্রতি কোনো জুলুম করিনি, ডিস্ট্রিবিউটরদের কোনো বেনিফিট আমার দ্বারা তাদের ইনভেস্টমেন্ট লসে যায় নাই।
যদি কখনো কোনো সেলস পিপলের দ্বারা তার ইনভেস্টমেন্ট একবার ক্ষতিগ্রস্ত হয়, সে মরে গেলেও আপনার সামনে আর মুখ দেখাবে না, আর আপনিও তার সামনে মুখ দেখাতে পারবেন না। অতএব আমার এই 14 বছরের ক্যারিয়ারে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বছরেই প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের 20,000 টাকা হলে লাভ হয়েছে, অর্থাৎ ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্টে পজিটিভ হয়েছে। সে কারণেই তারা আমাকে কলটা দেয়। অ্যান্ড দিস ইজ মাই পার্সোনাল ব্র্যান্ডিং। আমি একজন ব্র্যান্ড, আমি আমার এই সমস্ত অঞ্চল আমি ব্র্যান্ড। আমি যদি 10 টাকার একটা আইসক্রিম নিয়ে যাত্রা শুরু করি, এই 100 জন ডিলারের ওই টপ 20টা ডিলারে আমাকে ফোন দিবে, শাওন ভাই এখন কোথায় আছেন, 10 টাকার আইসক্রিমটা নিয়ে আসেন, আপনার সাথে একটু চা খাবো। এটা কিন্তু একদিনে হয় না, ওভারনাইট হয় না। আপনাকে 3 থেকে 6 মাস, বললাম না যে ক্রেজি ডগের মতো কাজ করতে হবে। আপনার ওই রুটে দখল নিতে হলে, আপনার ওই টেরিটরিতে দখল নিতে হলে, আপনার এরিয়াতে দখল নিতে হলে আপনাকে অবশ্যই এজ এ ম্যানেজার হিসেবে 6 মাস একদম ক্রেজি ডগের মতো কাজ করতে হবে, পাগলা কুকুরের মতো। ল্যাঙ্গুয়েজটা হয়তো অনেকের কাছে খারাপ শোনাতে পারে, বাট দিস ইজ ট্রু অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট। আমি ওই ইউনিভার্সিটির লেকচারার না যে আমি খুব মানে জলি ওয়ার্ডে কথা বলতে পারবো, এটা আমি পারি না। আমি বাস্তবতার কথা থেকে বললাম, এটাই বাস্তবতা, এটাই সত্য, এবং এটাই ঘটে থাকে। যারা বার্নিং সান তারা এরকমই। আপনারা যারা সেলস প্রফেশনে আছেন তাদের প্রত্যেকের ভিতরে কিন্তু এই সেম পটেনশিয়ালটা আছে, জাস্ট ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের। আমি ম্যাজিকটা করতে পারছি না, আরেকজন করতে পারতেছে, অর্থাৎ সে তার ডেইলি রুটিন যে কাজটা, যেটা তার ফরমেটিভ কাজ বা যেটা তার সেলস প্রফেশনের একদম কোর কাজ, সেটা প্রতিদিন সে প্রতিনিয়ত পারফেক্টলি করতেছে। এই কারণেই সে বার্নিং সান হতে পারছে। আর আমি ওই কাজটা জানি, বুঝি, কিন্তু আমি প্রতিদিন করছি না, অর্থাৎ আমি নিজেকে পোড়াচ্ছি না, আমি কোনোভাবে পোড়াচ্ছি না। সোনা খাঁটি হয়ে পুড়ে, আর সেলসম্যান পারফেক্ট হয় বারবার বারবার তার বেসিকটা, ব্যাক টু বেসিক। অলওয়েজ বলি আমি, ব্যাক টু বেসিক। যখন আপনি বারবার বেসিকে ঘা দিবেন, ততই আপনার বেসমেন্ট মজবুত হবে। আমি যেগুলো বললাম আপনাদেরকে, এভরিথিং ইজ বেসিক। আর এই বেসিক গুলোকে যখন আপনি প্র্যাকটিক্যাল রূপ দিবেন, নিজের উপরে ইমপ্লিমেন্ট করবেন, তখন ইউ উইল বি দ্য ম্যাজিক্যাল সেলসম্যান। তখন আপনি হয়ে যাবেন ম্যাজিক্যাল সেলসম্যান। প্রত্যেকটা মানুষ বাই বর্ন সেলসম্যান। আমরা জন্মগতভাবে সেলসম্যান। জন্মের পরে একটা কান্না করি, কথা বলতে পারি না, মা বুঝে যায় যে এই নবজাতক শিশুকে দুধ লাগবে, তাহলে আমি কি করতেছি, কান্নার বিনিময়ে মায়ের দুধ কিনতেছি। এটা কিন্তু ফ্যাক্ট। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, সেলস ইজ অল অ্যাবাউট এ টিম ওয়ার্ক। যদি আপনার টিমমেটরা আপনাকে 100% আপনি স্বপ্ন দেখতেছেন, আপনার টিমমেটরা যদি 100% স্বপ্ন না দেখে, আর এই স্বপ্নটা যদি একসাথে না দেখা হয়, তাহলে প্রত্যেকটা গল্পই 100% অ্যাচিভমেন্টের গল্পই হয়ে থাকবে। এটা কখনোই বাস্তবে রূপ নেবে না। এজন্য সর্বপ্রথম একটা লিডারের সর্বপ্রথম এবং প্রধান কাজ একটা বেস্ট টিম তৈরি করা। আমি যেটা ধারণ করি, আমার টিমও যেন সেটা ধারণ করে। আমি 100% অ্যাচিভ করবো, এটা আমি ধারণ করি, আমার টিমকে ধারণ করতে হবে। যে আমার এরিয়া ম্যানেজার স্যার, আমার রিজিওনাল ম্যানেজার স্যার, আমার TSM স্যার, উনি 100% স্বপ্ন দেখে, অর্থাৎ উনি উইনিং টিমের একজন লিডার, আর আমিও উইনিং টিমের একজন মেম্বার। তাহলে আমাকে 100 করতে হবে। যখন সবার ছোট 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 অ্যাচিভমেন্ট গুলো একসাথে হয়, তখন কিন্তু কিউমুলেটিভ 100 হয়। যদি প্রত্যেকে ইকুয়ালি পারফর্ম না করে সেলস টিমে, ওই টিমের পক্ষে কখনোই 100% অ্যাচিভ করা সম্ভব না। এই যে টিম ওয়ার্ক, ইটস দ্য মেইন ম্যাজিক। এটা হচ্ছে মৌলিক জাদু। আপনার টিম আপনার সাথে অ্যালাইন হয়ে আপনার সাথে কাজ করলে আপনার ওইটা হচ্ছে মূল জাদু, এবং সেই টিমকে পৃথিবীর কোনো সেলস প্রফেশন বা কোম্পানি ডোমিনেট করে রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ। উইনিং টিম অলওয়েজ উইন দ্য রেস। অতএব আপনি আপনার ডাউন দ্য লেভেলে যে কলিগ আছে, আপনার যে টিমমেট আছে, তাদের প্রত্যেককে তৈরি করেন আপনার মতো করে। আপনি যদি তাদেরকে নলেজ দিয়ে এনরিচ করেন, আপনার লিডারশিপের স্টাইল দিয়ে যদি তাকে শানিত করেন, আপনার লিডারশিপ কখনো কমে যাবে না। ওই ছেলে যদি কখনো লিডার হয়, সে একবার হলেও বলবে, আমার বস ছিল মিস্টার এক্স, আমি তার কাছ থেকে বসিং শিখছি। আমার লিডার ছিল মিস্টার এক্স, উনি আমাদের খুব আদর করে রাখতেন, ভালোবাসে রাখতেন। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। এবং এটা কিন্তু আমি নাম্বার 5 যেটা, প্রত্যেকটা টিম লিডারের এটা 100% মেনটেন করতে হবে। টিমমেটের সুখ দুঃখ দেখবেন, তাদের ভালো মন্দে পাশে দাঁড়াবেন, তার পরিবারের একটা অংশ হবেন। দেখবেন ওরা আপনার জন্য কাজ করবে। আগে কিছু দেন মানুষকে। আপনার টিমমেটরা আপনার মতো মানুষ হতে পারে, আপনার জুনিয়র কলিগ,
অনেকে আছে জুনিয়র লেভেলে কথাই বলে না। নেভার এন্ড নেভার, কখনো এটা করবেন না। আপনার যারা নিচে লেভেল আছে ওদেরকে সবসময় বুকে নেবেন, একটু আদর করে ডাকবেন, ভাইয়া কেমন আছো, একটু মিষ্টি করে হাসি হাসি দিয়ে কথা বলবেন। দেখবেন ওই ছেলেটা আপনার জন্য জীবন দিয়ে দেবে। 100% তো দূরের কথা, অনেক কিছু করতে পারে আপনার জুনিয়র টিমমেট। আপনি তার সাথে একটু খান, একটু ঘোরেন, তার বাচ্চার খবর নেন, তার বাচ্চার জন্য একটা চকলেট পাঠান, কিটক্যাট, 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিয়ে, এটা তো আমার বাবুর জন্য দিলাম। দেখবেন ওই ছেলেটা পরের দিন আপনার জন্য জীবন দিয়ে দেবে। কোনো ব্যাপার না, মানুষ মানুষকে ভালোবেসে জীবন দেয়। ডোমিনেট করে, অত্যাচার করে কোনোভাবে একটা লিডার হওয়া যায় না। আর এই লিডারটা ক্ষণস্থায়ী, তার টিমে মানে টিমমেটরা থাকে না। আর ভালো লিডার চলে গেলেও তার সাথে তার টিমমেটরা কন্টিনিউয়াস যোগাযোগ করে। সো বি এ গুড লিডার, ডু নট ট্রাই টু বি এ বস। বসিং করে ক্যারিয়ার বেশি দূর আগানো যায় না, লিডারশিপে অনেক দূর যাওয়া যায়। একটু তারপরে স্লাইডে যাবেন কাইন্ডলি, হ্যাঁ, নেক্সট স্লাইডটা। হ্যালো, টাইম ম্যানেজমেন্ট এন্ড ম্যান ম্যানেজমেন্ট, এটাতে একটু যাবেন প্লিজ। হ্যালো, জি। আচ্ছা, আপনাদের একটা বিষয় হচ্ছে কি, ভাল লাগছে ট্রেনিং, ভাল লাগছে নাকি বোর লাগছে? একটু প্লিজ। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার। একজনেরই ভালো লাগছে নাকি অন্যদের বোর লাগতেছে? না স্যার, ঠিক আছে স্যার। না স্যার, ঠিক আছে স্যার সাজ্জাদ, ঠিক আছে, ঠিক না আছে স্যার। স্যার, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, আমি কিন্তু একটা জিনিস, সবাই টাইম ম্যানেজমেন্ট বলে, হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট, আর আমি আমার ট্রেনিং এর স্লাইডে লিখছি যে টাইম ম্যানেজমেন্ট এন্ড ম্যান ম্যানেজমেন্ট। টাইমকে ম্যানেজ করা যায়। টাইম হচ্ছে একটা কনস্ট্যান্ট পৃথিবীতে, ইটস এ কনস্ট্যান্ট। টাইমের কিন্তু কোনো ভ্যারিয়েশন হয় না। অর্থাৎ আজকে রাত 12টার পর থেকে 12টা 1 মিনিটে হবে, 12টার পরে কিন্তু 12টা 2 মিনিট হবে না। তো এবং 24 ঘন্টা পার হয়ে গেলে আপনি আর 24 ঘন্টা ফিরাই নিয়ে আসতে পারবেন না। এটা কিন্তু ভেরিয়েবল না, এটা কনস্ট্যান্ট। বুঝলেন না একটা কথা? আপনারা সবাই টাইম ম্যানেজমেন্ট হয়তো কেউ কম কেউ বেশি, আমি একটু কম বুঝি, আপনারা একটু বেশি বোঝেন, দ্যাটস নো ইস্যু। ইস্যু হচ্ছে এইটাই যে ম্যান ম্যানেজমেন্ট। আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন লিডারের জন্য তার ম্যানকে ম্যানেজ করা। ম্যান ম্যানেজমেন্ট মানে এটা না যে তার উপরে খালি ছড়ি ঘোরানো, নট লাইক দ্যাট। একজন কানিং এবং পারফেক্ট লিডার তার ম্যানের কাছ থেকে প্রোডাক্টিভিটি বের করে তার সাথে বন্ধুর মতো মিশে। আমার টিমে 3টা ছেলে আছে, আমি একটু উদাহরণ দিয়ে বলি। একটা ছেলে অত্যন্ত পরিমাণে বদরাগী, আর একটা ছেলে অত্যন্ত পরিমাণে নামাজি, সৎ, ভালো। আর একটা ছেলে হচ্ছে একদমই ভালো, একটু কম বোঝে। তাহলে এজ এ লিডার হিসেবে আপনি কি এক ফর্মুলা সবার ইমপ্লিমেন্ট করলে হবে? সম্ভব? বলেন। টাইমকে আপনি ম্যানেজ করতে পারবেন, 8টার অফিস থেকে 8টায় আসে, কিন্তু এই 3টা ছেলের ক্যারেক্টার ভেরিয়েশন 3টা ডিফারেন্ট। তখন এজ এ লিডার হিসেবে আপনি কি করবেন বলেন, কেউ একজন বলেন। তাহলে কি একই ট্রিটমেন্ট হবে? যেমন না আমি বললাম স্যার, যে একই every- ট্রিটমেন্ট হবে না। আচ্ছা, একটু বলেন তো কেন হবে না? সময় তো 8টার সময় আমরা আসছি, টাইম ম্যানেজমেন্টের জন্য 8টায় অফিস কল করছে, 8টায় আমরা আসছি। তাহলে আমার টিমে 5টা ছেলের 5 রকম তাদের ব্যক্তিত্ব। এখন এই ব্যক্তিত্বকে আমি এক ফর্মুলায় কি আমি ডোমিনেট করতে পারবো, ম্যানেজ করতে পারবো? এই জন্য পারবেন না, কারণ যে বদরাগী এর থিম, এর চিন্তা আপনি তো অবশ্যই লিডার বুঝবেন, বুঝে ও যেটা ওর মতো করে নিবেন। আবার যে সৎ একটু দিনদার, ওরটা ওর মতো করে নিবেন। আবার যে সৎ আবার একটু বদরাগী না, বাট একটু নরম সফট। তাহলে আপনি অ্যাজ এ লিডার হিসেবে 3জনের 3 রকম বুঝার পর আপনার মতো করে চালাবেন, বা কে কিভাবে চলে এটা বুঝতে পারলেই তো আপনি লিডার হবেন। একই ফর্মুলায় চলবে না। রাইট। তাহলে একটা ছেলে একটা ছুটি পছন্দ করে, আমাকে বললো, আমি আমার টিমের থেকে বলছি, স্যার আমার ওই যে মনটা খুবই খারাপ লাগছে। 10-11টার সময় অফিস জয়েন করছে, 11টায় আমাকে ফোন দিয়ে বলছে, স্যার আমার ছুটি কোন ম্যাচ ম্যাচ করতেছে, সে কিন্তু আমার সুপার ডুপার ফেস্টিভ্যাল। তা স্যার আমি কিন্তু ছুটিতে গেলাম, আমি কিন্তু আর কাউকে জানালাম না, আপনাকে বললাম। আচ্ছা, কোম্পানি কি বলছে? আমাকে বলছে যে ঠিক আপনার টিমে যে ছেলেটা আছে ঠিক 8টায় অফিসে আসবে,
এবং তাকে 5টা পর্যন্ত থাকতে হবে, কোনো কোনো সময় রাত 9টা পর্যন্ত রাখবেন যদি সেলস অ্যাচিভমেন্ট না হয়। আচ্ছা, এখন ওই ছেলেটাকে আমি ছুটি দিলাম যে মিস্টার এক্স, আপনার কত ঘন্টা ছুটি লাগবে? তো বললো, স্যার আমি কিন্তু 2-3 ঘন্টা ফোনটা বন্ধ করে ঘুমাবো, আপনি ফোন দেবেন না। ভেরি গুড, দিলাম না। কিন্তু আমি তাকে আস্তে করে একটা জিনিস কমিটমেন্ট নিয়ে নিলাম, এটাকে বলে মাইল্ড কমিটমেন্ট বা সুইট কমিটমেন্ট, যে ভাইয়া তুমি ডেফিনেটলি 3টা না 3:30টায় তুমি ঘুম থেকে উঠবা, 3:30টায় আমাকে ফোন দিবা। আজকে দিনে তোমার টার্গেট হচ্ছে 24 লাখ বা 20 লাখ টাকা তুমি আমাকে প্রাইমারি করে দিবা, অথবা 22 লাখ টাকা সেকেন্ডারি করে দিবা। তো এই ছেলেটাকে আমি ছুটি দিয়ে দিচ্ছি। 3:30টার সময় ও আমাকে ফোন দিয়ে বলতেছে, স্যার আপনি 22 লাখ টাকার কথা বলছেন, আমি 25 লাখ টাকা ব্যাংকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার বলেন তো, আমি যে ম্যানেজটা করলাম বা ম্যানেজমেন্টটাই আমি যে তাকে একটু রিলিফ দিলাম, সে যে তার নিজেকে ফিট করলো, সে চিন্তাই কিন্তু উঠছে। কারণ আমি তাকে ইজিয়ার একটা কমিটমেন্ট দিচ্ছি, আমি কিন্তু তাকে ফোর্স করিনি, আমি তার কথাই শুনেছি। পৃথিবীতে যদি আপনি মানুষকে কিছু দেন, তার বিপরীতে মানুষ আপনাকে 2 টাইমস 3 টাইমস রিটার্ন দেয়, 2 গুণ 3 গুণ কিন্তু ফেরত দেয়। আপনি কাউকে একটু ভালোবাসবেন, সে আপনাকে 1% বেশি হলেও কিন্তু ভালোবাসবে। যদি কেউ মানে হাত পা সমৃদ্ধ অমানুষ হয়, তার কথা আলাদা, আপনি তাকে কখনো কমন ইয়েতে আনতে পারবেন না। এরকম মানে এক্সাম্পল অনেক আছে, অহরহ আছে। আর আপনার এক্সেপশনাল ক্যানট বি এক্সাম্পল, অনেক এক্সেপশনাল আছে, যাকে আপনি দুধ দিবেন সে আপনাকে বিষ দিবে। আপনার কর্পোরেট লাইফ এটা হয়, এটা ফরগেট অ্যাবাউট দ্যাট। ওই ছেলেটা আমাকে 3টায় উঠছে এবং তার 5টা ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলছে এবং প্রত্যেকের কাছ থেকে 6 লাখ টাকা করে এন্ট্রি করছে ওই দিনের সেলস। তাহলে আমার আসলে 30 লাখ, তার ডে টার্গেট ছিল 25 লাখ। তাহলে আমি কি সারপ্লাস পেলাম নাকি আমি ক্ষতিগ্রস্ত হলাম বলেন, এজ এ লিডার হিসেবে? আমি কি জিতলাম? মানে এজ এ লিডার হিসেবে জিতলাম? আমি তার যে ইমোশনটাকে বা তার সমস্যাটাকে আমি তাকে মানে তার সমস্যায় আমি তাকে হেল্প করলাম, এদিকে আমি লুজার হলাম না হলাম? আমার কি দিনের লক্ষ্যমাত্রাটা তাকে দিয়ে আমি পূরণ করতে পারলাম না আরো বেশি, আরো 5 লক্ষ টাকা কি বেশি দিল আমাকে? তার প্রোডাক্টিভিটিকে আমি প্লাস পেলাম না মাইনাস পেলাম বলেন? আপনাকে ডেফিনেটলি এজ এ লিডার হিসেবে আপনার টিমমেটদের হিউম্যান সাইকোলজি স্টাডি করতে হবে। আপনি লিডার হবেন তা না। আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা 100 জন ম্যানেজারের ভিতরে 56 জন থেকে 60 জন ম্যানেজার হচ্ছে অফিস ক্লার্ক, অফিস পিয়নের মতো। হেড অফিস থেকে একটা মেল দিছে, আজকে কাকের ডিম বকের ডিম এগুলো একসাথে মিল করে আপনাকে লাল আর সবুজ এক করে কালো রং করতে হবে। লাল আর সবুজ মিলাই তো কালো রং হয় না, লাল আর সবুজ মিলে আকাশি রং হয়। আপনি ম্যানেজমেন্টের একটা বার্তা আপনার টিমকে পৌঁছাই দিলেন যে আজকে XYZ অমুক তমুক বা যে 3টা 4টা কাজ করতে হবে, আপনি সেটা হুবহু একটা পিয়নের মতো পৌঁছাই দিলেন। লিডার কখন এটা করে না। লিডার তার 5টা টিমমেটের যার যেখানে উইক আছে তাকে হেল্প করে, যে অত্যন্ত সুপার ডুপার তার প্রশংসা করে, এবং যে ছেলেটা এখনো শিক্ষানবিশ নতুন ঢুকছে তাকে শেখায়, এবং ফাইনালি যে একটু আগে একটা কথা বললাম, হি মেক্স অর হি বিল্ড এ উইনিং টিম। ওই লিডার একটা উইনিং টিম তৈরি করে। প্রত্যেকটা টিমমেট আপনাকে মানে সমান পারফরমেন্স দিবে না। একটা ছেলে 110% দিবে, একটা ছেলে 100% দিবে, একটা ছেলে 90% দিবে, কিন্তু এই 3টাকে অ্যাভারেজ করলে আপনার কত দাঁড়ায়? আপনি এজ এ লিডার হিসেবে এজ এ ম্যানেজার হিসেবে আপনি 100% পেয়ে যাচ্ছেন। তো টাইম ম্যানেজমেন্টের বিষয়টা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। আপনি যখন সময়ের কাজ সময় শুরু করবেন, আপনার সবচেয়ে বেশি মাইলেজটা আপনি পাবেন। দোকানটা খুললেই যদি সেলস পিপল কলটা করে, তখন গতকাল রাতে যে বেচাকেনা করছে দোকানদার, ওই ফুল টাকাটাই তার ক্যাশে থাকে। প্রথম কলটা যে কোম্পানির, যে এসআর করুক, যে টিএসএম করুক বা যে ডেলিভারি ভ্যান করুক, সেই প্রথম বিক্রিটা কিন্তু 100% আপনার বড় অঙ্কের বিক্রি হয়, প্রথম মেমোটা। তো এই বিষয়টার ক্ষেত্রে আপনাদের একটা বিষয় দেখেন, যদি এইটাই হয়ে থাকে তাহলে ডের শুরুটা অন টাইমে হওয়াটা বেটার। এর সাথে কিন্তু একটা ফ্যাক্টর থাকে, টাইম ম্যানেজমেন্টে কেন ইম্পর্টেন্ট। আপনার কোম্পানির দিনের কাজটা দিনে শেষ করার গুরুত্বটা এই কারণে আমি দিই, আপনার ফ্যামিলি আছে, আপনি যদি ফ্যামিলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স না করতে পারেন, তাহলে আপনার দ্বারা কোনোদিনই এই ম্যাজিক্যাল সেলসম্যান হওয়া সম্ভব না। আমি আমার কাজ একদম অন টাইমে করার চেষ্টা করছি,
অনেক সময় কিছু কাজ পেন্ডিং থাকলে আমি অন্য স্টাইলে করে নিছি, সেটা আমার হয়তো কিছু ইনসাইড ট্যালেন্ট থাকে কিছু মানুষের। তার মানে এই না আমি আমার টিমমেটকে কখনো কোনোদিন বলি নাই যে আপনাকে রাত 12টা পর্যন্ত থাকতে হবে। এটা একটা ফুলিশ কথা। আপনি এই বোকা বোকা কথা কেন বলবেন? আপনার একটা টিমমেট আজকে অ্যাচিভমেন্ট করতে পারে নাই, তার পারিবারিক সমস্যা থাকতে পারে, তার মানসিক সমস্যা থাকতে পারে, তার শরীর খারাপ থাকতে পারে। এই ছেলেটা 3% করতে পারে, আপনি মানে তাকে তার পাশে দান, তার সহমর্মী, তার ভাগিদার হন। ঠিক আছে, আপনি যান, আপনার শরীর খারাপ, আপনি রেস্ট করেন, কালকের দিনে আপনি ফুল দমে চাঙ্গা হয়ে কাজ করবেন। আপনি আমার টিমমেটদের ছুটি দেন না, ছুটি দিয়ে দেখেন কি ম্যাজিক্যাল রেজাল্ট আসে। স্যার, সে তার বাবা। আসসালামু আলাইকুম। শোন, একজন স্যার, মেসেজ দিছে, আমরা এই কথাটা আগে বলছিলাম যে আমরা কি এই ট্রেনিং এর ভিডিও রেকর্ড পাবো? ওনাকে সহ আমি সবাইকে আরেকবার রিভিউ করছি, চ্যাট বক্সে দিছে যে এটা পাবো কিনা। তো আমরা ওই যে জি ট্রেনিং এর ইউটিউব লিংকটা আগে দিয়ে রাখছি, আমি এখন আবারও দিয়ে দিচ্ছি। জি তোমার পক্ষ থেকে একটু সবাইকে বলে দাও যে এই ইউটিউব লিংকের মাধ্যমে কালকে সবাই পেয়ে যাবে। জি জি জি, থ্যাংক ইউ। ওকে জি ভাই, ওকে। জি। আমরা এই যে এখানে দিয়ে দিচ্ছি, দেখেন চ্যাটে দিয়ে, চ্যাট বক্সের ভিতরে দেওয়া আছে আমাদের ইউটিউব লিংকটা। এই লিংকের মাধ্যমে জি আপনারা এই ট্রেনিং এর ভিডিওটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। জি। আচ্ছা, এই না আমাকে কি দেখা যাচ্ছে? আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন মানে হ্যাঁ, আমার? দেখতে পাচ্ছি, দেখতে জি পাচ্ছি। স্যার, দেখতে ঠিক আছে, পাচ্ছি। দেখেন এই জিনিসটা আমি বলি যে ম্যান ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। and if a leader fail to manage his man, he is totally bogus leader and he will never be able to achieve 100% in his whole life. তার সারা জীবনেও কখনো 100% অ্যাচিভমেন্ট করতে পারবে না। অতএব টিমকে ভালোবাসবেন, টিমের জন্য সহমর্মিতার হাত বাড়াবেন, টিমকে আপনি দিবেন, টিম আপনাকে দিবে। সেলস ইটস নট এ রকেট সায়েন্স। সেলস একদম, এর মধ্যে ইজি কোনো ম্যাথ নাই। বিক্রয় কৌশলের মতো এর মধ্যে ইজি কোনো ম্যাথ নাই, যদি কেউ এটাকে ইজিলি নেয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা আপনারা মেনটেন করবেন যে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার দিনের যে কাজটা আপনার সবচেয়ে ভালো হয় যে ডায়েরি মেনটেন করলে। আমরা কিন্তু এখন অনেক স্মার্ট সেলসম্যান হয়ে গেছি সবাই, ডায়েরিটাকে আমরা গুড বাই বলে দিছি, বাট ইট শুড নট বি। এটা হওয়া উচিত না। আমাদের প্রত্যেক দিনের আমি একটা ডায়েরি আজীবন লিখতাম। আমি কালকে কি করব, আগের দিন আমি প্রি প্ল্যান করতাম, আমার সময়টাকে ভাগ করে নিতাম যে আমি 8টায় শুরু করব নারায়ণগঞ্জ থেকে, 12টার ভিতরে ড্যামরা থাকবো, 1টার ভিতরে যাব হচ্ছে আমি ওইখান থেকে 2500, তারপরে আমি 2টা বা 2:30টার ভিতরে সোনারগাঁ থাকবো, 3টায় অফিস ঢুকবো, এবং 3টায় অফিস ঢুকে বা 4টায় অফিস ঢুকবো, ঢুকে 1 ঘন্টা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবো বা অফিস ওয়ার্ক করবো, আর বাকিটা আমার মার্কেট রিলেটেড কাজটা করবো। তাহলে আমি মার্কেটের কাজটাও 100% আমি রেজাল্ট আনতে পারতাম। আবার আমার ডিপো অফিসে ঢুকে ওইখানে আমি আমার ডিস্ট্রিবিউশনের যে কাজগুলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্কগুলো সেটা আমি করে ফেলতাম। এবং আমি কখনো লেট নাইট অফিস করিনি, আমার কলিগদেরকে করতে দিইনি, কারণ তার ফ্যামিলির ডেফিনেটলি যদি সে পারিবারিকভাবে সুস্থ না থাকে, ওই ছেলে আপনাকে রেজাল্ট দিতে পারবে না। প্রোডাক্টিভিটির ক্ষেত্রে 100% আপনাকে বিষয় মনে রাখতে হবে, বি এ লিডার নট বস। সবসময় আপনার এটা মাথায় রাখবেন যে সবসময় লিডারশিপটা রাখবেন। একটা লিডারে অনেক পেন আসবে, ম্যানেজমেন্ট অনেক পরিমাণে প্রেশার দিবে, অনেক পরিমাণে ম্যানেজমেন্ট আপনাকে হ্যারেস করবে, বাট কখনো ম্যানেজমেন্টের সামনে আপনার টিমমেটকে ধাক্কা দিয়ে দিবেন না, এটা নোংরা প্র্যাকটিস। একটা লিডার কখনো তার জুনিয়রদেরকে ম্যানেজমেন্টের মুখে দেয় না, যারা দেয় তারা বস, তারা এই ছেলেগুলোকে বলির পাঠা বানায়। কখনো আপনার জুনিয়রকে নেভার নেভার, এটা আমার, আমি এই জন্য ম্যাজিক্যাল সাসপেন্ড। আমার ছেলে পেলেকে আমি রাত 12টায় বলছি এই তোরা ওঠ, এখন থেকে রাত 3টা পর্যন্ত কাজ করতে হবে। আমার প্রত্যেকটা ছেলে আমার কর্মজীবনে কাজ করছে, কারণ জানে যে আমার লিডারের মধ্যে এখন দরকার এই সময়টা। আমরা তাকে ফোর্স করি না, আমি কখন তাদেরকে রাত 2টা 3টা পর্যন্ত আমি তাকে ইনভলভ রাখছি। আমার মনে পড়ে একটা ছেলে নরসিংদী আমার টিএসএম ছিল, এই ছেলেটাকে আমি ভোর 4টা 30 পর্যন্ত, সকাল 8টা থেকে আমার সাথে রাখছি, 4টা 30 নন স্টপ কাজ করে যাচ্ছি, একটা বড় বল নাই যে স্যার আমার খারাপ লাগছে। এরকম অহরহ সময় আছে, অহরহ স্মৃতি আছে। তো সেই ক্ষেত্রে আপনি যখন লিডার হবেন, ছেলেরা আপনাকে ভালোবেসে আপনার সাথে থাকবে। আর বসিং করলে একটা সময় গিয়ে মানুষের বদদোয়া লাগে, আপনি অনেক দূর যেতে পারবেন না। আর কখনোই আপনার জুনিয়র কলিগদের কখনোই তাদের মনে কষ্ট দিবেন না, এবং তাদেরকে আপনার টপ ম্যানেজমেন্টের সামনে দিবেন না। আমি দিই নাই, আমি এজন্য সারা বাংলাদেশে ম্যাজিক্যাল লিডার। আমাকে আমার ইন্ডাস্ট্রির সিনিয়র সিও জিএম লেভেলে এমন কোন লোক নাই যে আমার নামটা জানেন না, শাওন পারভেজ আইসক্রিম ইন্ডাস্ট্রিতে, এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারি। আমাকে তারা বাই নেমেছেন, এটা হচ্ছে কিন্তু একটা কারণে, আমি কখনোই আমার জুনিয়রদেরকে কারোর সামনে দিইনি। আমি নিজে যত পরিমাণে প্রেশার নেওয়া, লোড নিয়ে আমি নিছি। তা আপনি আমাকে বলেন,
আমি তার লিডার, আমি এটা ভুল হয়েছে, আমার টিমমেটের ভুল মানে আমার ভুল। এটা এটা কিন্তু নিবেন, লিডারশিপটা কাজে নিবেন প্লিজ। প্রত্যেকটা লিডার লিডারশিপটা কাজে নিবেন। আপনার জুনিয়র একটা ভুল করে ফেলছে, বলবেন ইটস অল অ্যাবাউট মাই ফল্ট, আমি আমার টিমমেটকে চালাতে পারি নাই, এটা আমার ফল্ট, আপনি আমার সাথে কথা বলেন। দেখবেন আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, আপনার টিমমেট আরো রেসপেক্ট করবে আপনাকে এবং আপনার জন্য আরো ডেডিকেশন দিবে। আর একটা বিষয়, সবসময়ের জন্য এডুকেটিভ টিম অ্যাবাউট কমিটমেন্ট, রেজাল্ট ওরিয়েন্টেড ওয়ার্ক, ওনারশিপ, ডেলিভারিং এবং ডেলিভারিং যে মেন্টালিটি, ওনারশিপটা তার ভিতরে আপনি বিল্ড আপ করার চেষ্টা করবেন। আপনি যেটা ওন করেন আপনার টিমমেট যেন ওন করে। কমিটমেন্ট, আজকে একটা ছেলে বলছে স্যার আমি আপনাকে টোটাল ডে অ্যাচিভমেন্টের 3% দিব, হ্যাঁ নেন, আপনি তার কমিটমেন্ট 3% নেন, তাকে আপনি অন্যভাবে করে প্রতিনিয়ত করে আপনি পরবর্তী রেজাল্ট দিতেই পারবেন। সো টিমমেটদেরকে আপনার মতো করে তৈরি করবেন, চেষ্টা করবেন আপনার যা নলেজ আছে সেটা টিমমেটকে দিয়ে দেওয়া। আমি অ্যাজ এ এরিয়া ম্যানেজার হিসেবে যখন এরিয়া চালাইছি, আমার বহু টিএসও ছিল, আমার এরিয়া ম্যানেজারের সমস্ত রিপোর্টিং তারা জানতো, অর্থাৎ আমার অ্যাবসেন্সে আমার ওই ছেলেটা আমার এরিয়া চালাতে পারতো। আমার 5 জন ওইখান থেকে টোটাল টিমে ছিল প্রায় 27 জন এসআর সহ, এবং এসআর টিএসও কাজ জানতো। একজন আমার এসআর বা প্রি সেলার তার টিএসএম এর রিপোর্টিংটা জানতো, তার সমস্ত কাজ জানতো। অর্থাৎ লিডার তৈরি করলে এটাকে বলে শ্যাডো লিডারশিপ। এটা ম্যানেজমেন্টে খুব ইম্পর্টেন্ট একটা টার্মস, এটা আপনারা চেষ্টা করবেন লাইফে মেনটেন করার। মেক এ শ্যাডো লিডার, অর্থাৎ আপনার ছায়া লিডার তৈরি করেন। এখন দেখেন ইরান কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে, ইরানের যে শ্যাডো বা প্যারামিলিটারি বাহিনী, এদের অত্যাচারে তো ইসরায়েল পাগল হয়ে যাচ্ছে। সো আপনার সেলস ক্যারিয়ারে ডেফিনেটলি শ্যাডো লিডার তৈরি করবেন, যেন আপনি অসুস্থ হলে, আপনি না থাকলেও আপনার কাজটা যেন ব্যাঘাত না ঘটে। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা ম্যানেজমেন্টের। এই কথা আমি বারবার গুরুত্ব দিয়ে বলি যে লিডার তৈরি করেন আপনার মতো এবং আপনার কোয়ালিটি গুলো তাদের ভিতরে ছড়াই দেন, এতে আপনি ছোট হবেন না, আপনার কোয়ালিটি আরো বাড়বে। প্লিজ তারপরে স্লাইড একটু যাবেন। একটু তারপরে স্লাইডে যান। এটা হ্যাঁ, এরপরটা আপনার যে কমিউনিকেশনে যেটা আছে, এরপরে স্লাইডটা একটু এটা যান। হ্যালো, শোনা যাচ্ছে? আসলে এত শর্ট টাইমে এত মনির ভাই, আপনার কি ইয়ে আছে, আরো আরো কি টাইম একটু এক্সটেন্ড করা যাবে 10-15 মিনিট? আমি হ্যালো, জুমের কি আপনার লিমিট আছে, আরো 10-15 মিনিট নেওয়া যাবে ওটা? এই জুম 24 ঘন্টা চলবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে এত বড় গুলো আইটেম গুলো একসাথে শেষ করা সম্ভব না। এর পরেরটাই জানতো, একটু পরের স্লাইডে যান। গো অ্যাহেড। ওকে, জি একটু প্লিজ পরের স্লাইডে যান। জি তার নেক্সট স্লাইডে। আচ্ছা দেখেন, আপনারা সম্ভবত ডেল কার্নেগির নাম শুনছেন অনেকেই, রাইট? সেলস প্রফেশনে যারা আছেন, ডেল কার্নেগির নাম শুনেছেন অনেকে? নাম শুনেননি এমন তো কেউ নাই আশা করি। হোয়াট এভার, ডেল কার্নেগি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ একজন ইন্টারপার্সোনাল কনভারসেশন, মানে কনভারসেটর। তার থেকে বেস্ট কোনো কনভারসেটর আর আমেরিকাতে ছিল না, এবং এখন পর্যন্ত সেলস এন্ড মার্কেটিং এর উপরে বিক্রয়কৃত তার বইটা হচ্ছে সবচেয়ে টপ টপ সেলিং, এবং উনি একজন ছিল খুব দক্ষ একজন কনভার্সার। তো আমি ডেল কার্নেগির বইটা পড়েছি অনেক পরে, আর এটা আমি শিখছি আমার বাস্তব জীবন থেকে। 8টা কথা, এটা হয়তো কোনো বইয়ের সাথে মিলবে না, এটা আমার বাস্তব জীবন থেকে অর্জনগুলোকে আমি জাস্ট লিখে রূপ দেওয়ার চেষ্টা করেছি। যেমন দেখেন, ফার্স্ট অফ অল সে সালাম আর নমস্কার অ্যাকর্ডিং টু রিলিজিয়াস। আপনি একটা আউটলেটে একজন দোকানি ভাইকে, হয়তো হিন্দু হলে আপনি তাকে নমস্কার বলবেন, নমস্কার দাদা, সালাম দিবেন। এখন যদি সালামটার নাম সমেত হয়, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার নামের প্রতি দুর্বল। আপনি যদি কারো নাম ধরে ডাকেন, সুমন ভাই, রহিম ভাই, করিম ভাই, আপনি দেখবেন আপনাকে সে 5% বেশি হলেও কিন্তু একটা অ্যাটেনশন দিবে, আপনাকে 5% বেশি হলেও অ্যাটেনশন দিবে। তাহলে আমাদের যে
হ্যালো, আমাদের যে আপনার একটা রিটেলকে আমরা কল করব, আমি কনভারসেশনটা বলছি, কাস্টমার কনভারসেশনটা একটা স্মার্টলি বলে, আর আমরা বলি কল। আমরা কিভাবে একটা আউটলেটে কল করব, সেই কলের বিষয়টা আমি আপনাদেরকে বলছি। যে প্রথমে আপনি ধর্ম অনুপাতে হিন্দু হলে নমস্কার, মুসলিম হলে সালাম, কিন্তু যদি নাম সমেত তাকে সালাম দেন যে আসসালামু আলাইকুম রহিম ভাই, ভালো আছেন, তখন অন্য কোন সেলস পিপলকে থেকে ধরেন চিন্তা আছে ওই আউটলেটে, সে কিন্তু আপনাকে 10% হলেও বেশি গুরুত্ব দিবে যখন আপনার নাম ধরে ডাকবেন। নাম্বার 3, কিপ yourself update regarding your customer family and personal information which will get you extra mileage to sales. Okay? আপনি বিক্রিটা করবেন কার কাছে? আপনার কাস্টমারটা কে? আপনার ইনিশিয়াল কাস্টমার হচ্ছে আপনার দোকানদার। আর যখন আপনার দোকানদার থেকে কোনো কাস্টমার ওটা নিয়ে যায়, ওটা আপনার কনজিউমার। ওনাকে কিন্তু কাস্টমার বলে না, ওটাকে কনজিউমার বলে। আরেকটা বিষয় দেখেন, আমি আমার জীবনের চেষ্টা করেছি সবসময় ক্লায়েন্ট বানাতে, আমি কখনো কাস্টমার বানাইনি। এই কথাটা কিন্তু খুব গুরুত্ব বহন করে, আপনার খুব মানে ঠান্ডা মাথায় শুনবেন যে কাস্টমার এবং ক্লায়েন্ট এই দুটা জিনিস কিন্তু কখনোই এক না। এই যে কাস্টমার এবং ক্লায়েন্ট, কাস্টমার হচ্ছে সেই ব্যক্তি যে আপনার প্রোডাক্টটা একবার নিবে, বারবার নিবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি বা কোনো কাস্টমার যদি আপনার প্রোডাক্টটা রিপিটেডলি কিনে, বারবার কিনে, তাহলে কিন্তু ওই ব্যক্তির আপনার ক্লায়েন্ট হয়। তাহলে ক্লায়েন্ট বানানো উত্তম নাকি কাস্টমার বানানো উত্তম? কাস্টমার একবার আপনার প্রোডাক্টটা নিবে, নিয়ে চলে যাবে, কিন্তু ক্লায়েন্ট বারবার আপনার প্রোডাক্টটা নিবে। আপনি তো আর পারবেন না যে প্রত্যেকটা মানে কাস্টমারকে ধরে ধরে নিয়ে আসতে, মানে ভাবি আসেন, অমুক আসেন, এসে আমার প্রোডাক্টটা নেন, আমার আইসক্রিমটা ভালো, আমার সাবানটা ভালো, এটা সম্ভব না। কিন্তু আপনি যদি আপনার রিটেলারকে ক্লায়েন্ট বানাতে পারেন, অর্থাৎ আপনি আজকে আছেন লাক্স সাবানে, কালকে গেছেন কেয়া কসমেটিক্সে, পরশুদিন গেছেন লিলি সাবানে, কিন্তু ওই দোকানদার যদি আপনার ক্লায়েন্ট হয়ে যায়, ও কিন্তু আপনাকে চিনে যে আপনি মিস্টার রহিম বা মিস্টার সালমান স্যার বা সালমান ভাই, ও কিন্তু আপনাকে চিনে। এই যে কথাগুলো বললাম আমি, যখন আপনি তার ফ্যামিলি পার্সোনাল ইনফরমেশন গুলো রাখবেন, ধরেন সব সেলসম্যান সময় দেবে কিছু লাগবে, যদি বলে লাগবে না, এই ধরনের একটা সেলসম্যান। আর একটা সেলসম্যান হচ্ছে কিছু লাগবে কি লাগবে না, ও কিন্তু দাঁড়ায়, সময় দেয়, 5টা মিনিট 10টা মিনিট অনেক সময় গল্প করে। হয়তো এমন হয় যে একটা কাস্টমার আপনার 2 টাকার শ্যাম্পু নেবে, শ্যাম্পুর পাতা, আপনি ওই আউটলেটে দাঁড়ায় আছেন, 2 টাকার একটা শ্যাম্পুর পাতা ছিঁড়ে ওই দোকানে গিয়ে হেল্প করলেন, বা 5টা আপনার সানসিল্ক সাবানের যে শ্যাম্পুর পাতাটা ছিঁড়ে ওই দোকানে হেল্প করলেন, যে 10টা টাকা কাস্টমারের কাছে নিয়ে দিলেন যে ভাই রহিম ভাই, এই যে আপনার 10 টাকা বিক্রি হয়েছে। এই যে ছোট ছোট কাজগুলো, ওনার পার্সোনাল বিক্রিতে আপনি হেল্প করলেন, ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানলেন, যে রহিম ভাইয়ের বার্থডে, আরে রহিম ভাইয়ের বার্থডে 5 টাকার একটা চকলেট বা 10 টাকার একটা আপনার একটা কলম, একটা পেন্সিল, এটা গিফট করলেই কিন্তু হয়ে যায়। বা রহিম ভাইয়ের ছেলের আজকে জন্মদিন, বা রহিম ভাইয়ের ছেলে A+ পাইছে, তার A+ পাওয়া বাচ্চাটার জন্য আপনি 50 টাকা দামের একটা ধরেন বার নিলেন। আমি কিন্তু এটা বলতেছি, আবারও কিন্তু গোড়াতে চলে যাচ্ছি, এটা কিন্তু আমি ওই 20% দোকানদারের জন্য বলছি। আপনি ইনভেস্ট করলে 20% দোকানদারের জন্য ইনভেস্ট করবেন, তার বাচ্চাটা ক্লাসে ফার্স্ট হয়েছে, আপনি 30 টাকা বা 20 টাকা ক্যাডবেরি দিবেন, ক্যাডবেরিটা দিবেন ওই বাচ্চাটা দোকানদারকে, যে ভাই আপনার বাচ্চা শুনলাম ক্লাসে ফার্স্ট হয়েছে, এনেন বাবুটাকে একটা চকলেট দিবেন। মিয়া, আমরা যে বলি যে সেলস হয় না, আপনার ওই দোকানদারটা এমন হবে জানেন, মিয়া সাহেব আপনি আসেন, আপনি কি নিয়ে এসছেন? চক বাজারের আপনার হুইল পাউডার নিয়ে এসছি। ওই লোকটা বলবে যে ভাই আপনার চক বাজারের হুইল পাউডারটাই দেন। এই যে পার্সোনাল ব্র্যান্ডিং, দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু কানেক্টেড। আপনার একটা বিষয় খেয়াল করেন, আপনার সেলস প্রফেশনের প্রত্যেকটা স্টেপ কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। ওই রহিম ভাই নাম ধরে ডাকলেন, তার বাচ্চার ক্লাস 1-এ ফার্স্ট হয়েছে, তার জন্য আপনি 5 টাকা 10 টাকা চকলেট দিলেন, কিন্তু এটা কোথায় ইনভেস্ট করবেন? ডেফিনেটলি এই 20% আউটলেটে। আপনি চার দোকানের রহিম সলিমের কাছে গিয়ে লাভ নাই, কারণ সেলস প্রফেশনটা খুবই প্র্যাকটিক্যাল একটা প্রফেশন। এখানে ইমোশন কাজ করে না, এখানে নাম্বার এবং অ্যাচিভমেন্ট কথা বলে। সো আপনারা ইনভেস্ট করবেন টপ সেলিং ওই 20 আউটলেট, যেটা দিয়ে আপনি 80% সেলস পাবেন। অর্থাৎ স্মার্ট সেলস এর কায়দা এটা। একজন স্মার্ট সেলসম্যান কখনোই আপনার 100 দোকানে দৌড়াদৌড়ি করবে না, উনি ওই 20টা দোকানেই দৌড়াদৌড়ি করবে এবং ওই 20টা দোকান থেকে 80% সেলস নিয়ে আসবে। এটা বাস্তব, আমার কর্মজীবনে আমি করে দেখাইছি। আপনারা চেষ্টা করবেন এটা করার। হয়তো আপনার কোনো নতুন ফর্মুলা থাকতে পারে যেটা আমার থেকে আরো বেটার, আমি এই স্লাইড শেষে আপনাদের শুনে নেব।
দ্যাটস অ্যানাদার ইস্যু। তাদেরকে কিছু কিছু গিফট করবেন, একটা পেন্সিল, একটা কলম, একটা চিপস, হতে পারে, এটা অ্যাজ ইউ লাইক বেস্ট। আরেকটা বিষয় কখনো করতে যাবেন না, আপনার একটা কলে গেছেন, কখনোই দোকানদার তার সেলসে ব্যস্ত, তার বেচা বিক্রিতে ব্যস্ত, কখনোই তো ওই সময় গিয়ে বলবেন কি লাগবে ভাই, আপনার তমক নাই, এই মালটা নাই, এটা দিব কেন, এটা ভালো আসছে। ওই সময় কিন্তু তার পুরো সময়টাই বিরক্ত হবে ওই দোকানদার আপনার প্রতি। আপনি সময় নেন, 10 মিনিট পরে ফ্রি হলে তখন আপনি কথা বললে আপনাকে অ্যাটেনশন দিবে। আর প্রপার অ্যাটেনশন ছাড়া আপনি কখনোই পারফেক্ট সেলস অর্ডার বের করতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব হয় না। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলটা আমরা করে থাকি, যে তার যে ওই দোকানদার একটা কমপ্লেইন থাকতে পারে, ধরেন আপনার প্রোডাক্টটা পৃথিবী সেরা, ইউনিলিভারের লাল সাপ অথবা নেসলের আপনার কফি, তারপরে দোকানদার বলতে পারে কফিটা তিতা। এটা আপনি অলওয়েজ নিবেন, আপনার কাস্টমারের কমপ্লেইনটা সবসময় পজিটিভলি নিবেন এবং তাকে খুবই পজিটিভ ভাইবের ভিতর রাখবেন যে স্যার আপনার বিষয়টা সঠিক, আপনি ঠিক ধরেছেন, আমি আমার পণ্যের ত্রুটি নিয়ে আমার প্রোডাকশন হাউসের সাথে কথা বলবো বা আমার কোম্পানিতে আমি বিষয়টা জানাবো। আপনি ধন্যবাদ আপনাকে যে আপনি আমার এই ত্রুটিটা আপনি ধরাই দিচ্ছেন, এটা আমাদের পরবর্তীতে আমাদের প্রোডাক্টের জন্য ভালো হবে। কখনোই আর্গুমেন্টে যাবেন না। আর দোকানদার একটা জিনিস চাইছে যে ভাই আপনাদের টি শার্ট তো খুব সুন্দর, আপনারা গায়ে দিয়ে ঘুরে বেড়ান, আপনারা কখনো কোনো আউটলেটকে, কোনো ব্যবসায়ীকে 100% ডান এই কমিটমেন্টে দিবেন না। বলবেন যে ভাই আমার কাছে অ্যাভেলেবেল নাই, যদি কখনো আমি আপনার জন্য অ্যারেঞ্জ করতে পারি তখন দিব। তাহলে আপনি টেকনিক্যালি তার চাওয়াটাকে এড়িয়েও গেলেন, আবার এটা ইনডিরেক্টলি নাও বলা হলো, যদি আসে তাহলে দিব। ভাই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম বললেন তো আপনি মরলেন। ওইখানে যখন না দিতে পারলেন তখন সম্পর্কে কিন্তু আপনাদের তৈরি হয়, মানে রিটেলের সাথে। আপনাদের যারা রিসেলার আছে, যারা এমডিও ভাইরা আছে, বা যারা বিভিন্ন কোম্পানি এসআর আছে, তাদেরকে আপনারা যখন আপনার অন জব ট্রেনিং এ থাকেন, অন জব ট্রেনিং এ এই বিষয়গুলো একটু মাথায় দিয়ে দেবেন, তাহলে হবে কি ওই এসআরটা পারফেক্টলি তার কাজগুলো করতে পারবে। অর্থাৎ কোনো আউটলেটের সাথে সেই কমিটমেন্টে আবদ্ধ হয়ে যাবে না, বা কমিটমেন্টের কারণে কোনো রিটেল নষ্ট হবে না। আর আমি যেটা সবসময় করতাম বা আমি করে আসছি, যে সেলস ক্লোজ উইথ নেক্সট ডে পোস্ট অর্ডার টাইম শিডিউল। ধরেন আপনার একটা রুটে একটা এসআর গেছে, একটা দোকানে অর্ডার পাইছে, দোকানের সাথে তার খুবই ভালো সম্পর্ক, এক্সেলেন্ট সম্পর্ক, কিন্তু সে অবশ্যই বলে আসবে যে ভাই আজকে শনিবার, আজকে আপনার কাছে অর্ডার নিয়ে গেলাম, আপনার পরবর্তী গাড়িটা আসবে রবিবার, আপনি এসে ডেলিভারি পাবেন, আর আমি কিন্তু ভাই সোমবারে আসবো। এই বিষয়গুলো আপনি তার মাথায় দিয়ে আসবেন, যাতে আপনার পরবর্তী যে টাচ করবে আপনার ডেলিভারি ভ্যান, বা আপনি নিজে ওই আউটলেট টাচ করবেন, এটা তার মাথায় দিয়ে আসবেন। পরবর্তী কলটাও তাকে একটু ওয়াকেবল করে আসবেন। তাহলে অনেক সময় বারবার বলতে বলতে মাথায় থাকে যে ভাই শনিবার আসে, সোমবার আসে, আর বুধবার আসে। এটা হচ্ছে আপনার পটেটো চিপস বোম্বে সুইটসে। অর্থাৎ এইটা বারবার যখন রিপিটেডলি দোকানদারগুলো আপনি বলবেন, তখন তাদের মাথার ভিতরে ঢুকে যায়, সাইকোলজিতে ক্যাচ করে। বারবার শোনার পরে কানের মাধ্যমে তার ব্রেনে এটা প্রিন্ট আউট হয়ে যায় যে বোম্বে সুইটসের যে চিপসটা আছে 10 টাকা চিপস, এই গাড়িটা আমি শনিবার পাবো, সোমবার পাবো, আর মঙ্গলবার। এগুলো হচ্ছে আপনার পরবর্তী কাজগুলো, রুটিন ওয়ার্কটা তাকে জানাই দেওয়া। এভাবে আপনারা সেলসটা ক্লোজ করবেন, মানে সেলস কলটা। তারপরে যান একটু প্লিজ স্লাইডে চেঞ্জ করেন, টাইম স্লাইডে চেঞ্জ করে দেন। হ্যালো, স্লাইডে চেঞ্জ করে দেন প্লিজ। নেক্সট স্লাইড। একটু নেক্সট স্লাইড মনির ভাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে আপনাদের সাথে এই স্লাইড না? জি জি জি। আচ্ছা, ওকে। সরি ভাই, আমি আরেকটা সেশনে আছি, যার কারণে আমাকে একটু পেইন্টটা নিতে হচ্ছে আর কি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা ডান পাশে একটা ছবি দেখছি, হ্যাঁ দেখেন, এই যে একটা মানুষ আছে, উনি কিন্তু ডিসেবল, বাট
উনি সবচেয়ে পৃথিবীর কঠিন কাজ, তীর দিয়ে যে ধনুক দিয়ে তীর নিক্ষেপ, এটা উনি করতেছে। অর্থাৎ ওনার দুটো হাত নাই, তারপরও উনি ওনার চোখ, ওনার মুখ এবং দাঁত দিয়ে কাজে লাগায় উনি কিন্তু আর্চারি খেলতেছে। পৃথিবীর সবচেয়ে মানে হার্ডেস্ট গেমের ভিতরে একটা তীর ধনুক খেলাটা। তো বাই দ্য ওয়ে, আপনাদের যে টার্গেট যে ব্রেকডাউনটা, আসলে যখন টার্গেটটা আসে আমাদের প্রত্যেকের কাছে অনেক বড় ভ্যালুমে আসে। কারো টার্গেট, কোনো টিএসও টার্গেট থাকে 1 কোটি টাকা, কোনো টার্গেটে কোনো কোম্পানিতে দেখা যায় একটা টিএসও বা একটা টেরিটরি টার্গেট থাকে 2 কোটি 3 কোটি টাকা। অনেক লোডেড কোম্পানি আছে যেখানে আমরা যখন টার্গেটটা প্রাইমারিলি আসে তখন ব্রেনে একটা ধাক্কা খাই, এত বড় টার্গেট আমি কিভাবে রিস্ক করব, কিভাবে করব। সেক্ষেত্রে আপনাদের প্রথম যে কাজটা করা, মানে আমি যেটা করেছি বা যেটা করা উচিত বলে আমি মনে করি, টার্গেটটা পাওয়ার সাথে সাথে আপনি খুব ঠান্ডা মাথায় একটা সুন্দর এনভায়রনমেন্ট বুঝবেন। আপনার ফ্রি টাইমে বসে আপনার টার্গেটটাকে খুব নিখুঁত ভাবে, প্রথমে আপনার যদি ডিস্ট্রিবিউটর ওয়াইজ হয় তাহলে যে আপনি টিএসএম, আপনি 3টা ডিস্ট্রিবিউটর দেখেন, আপনার টার্গেট হচ্ছে 100 টাকা, তাহলে প্রত্যেককে আপনি কিন্তু 33 টাকা করে দিতে পারেন না, কারণ 3টা ডিস্ট্রিবিউটরের মার্কেট সাইজ, তার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং ওই এলাকা থেকে আপনার যে রেভিনিউ, এটা কিন্তু সমান আসে। তাহলে আপনি খুব ভালো জানেন এজ এ টেরিটরি ম্যানেজার হিসেবে বা এরিয়া ম্যানেজার হিসেবে যে আপনার কোন এরিয়া থেকে বা কোন টেরিটরি থেকে কি পরিমাণ বিজনেস আসবে, কি পরিমাণ ভ্যালুম আসবে। এই ভলিউমটা ঠান্ডা মাথায় আপনি ডিস্ট্রিবিউটরে ভাগ করবেন। করার পরে দ্বিতীয় স্টেপে কাজ করবেন। যদি আপনার ওইখানে আপনার ডাউন দ্য লেভেলে কোনো লেয়ার থাকে, যেমন এসআর থাকে, এমডিও থাকে, তাহলে আপনি ওই ডিস্ট্রিবিউটর হাউসের আন্ডারে কতজন প্রিসেলার আছে, কতজন এমডিও আছে, কতজন এসআর আছে, তাদের হেড ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকের মাথা পিছু ওই ডিস্ট্রিবিউটর টার্গেটটাকে ভাগ করে দিবেন। এখন ওই এমডিওর আন্ডারে আরেকটা লেয়ার পড়ে, সেই লেয়ারটা হচ্ছে ডিএসআর লেয়ার। যারা আজকে এমডিও, কালকে তারা কোনো কোম্পানির জিএমও হতে পারেন। আজকে যিনি এসআর, কালকে কোনো কোম্পানির সিও আপনি হতে পারেন। এরকম বহু রেকর্ড আছে যে একজন এসআর একটা কোম্পানির হেড অফ সেলস হয়ে মারা গেছে। আমার সাবেক কোম্পানির জিএম স্যার ছিলেন, উনি কাজীতেও জিএম ছিলেন। আল্লাহর, উনি তখন পরলোকগত, স্যার মারা গেছেন। উনি কোম্পানিতে এসআর ছিল, এসআর থেকে উনি জিএম হয়েছিল। তো নাথিং ইজ ইম্পসিবল। মানুষ যখন এভারেস্ট চূড়ায় উঠতে পারে, তো মানুষের পক্ষে এই সেলস অ্যাচিভমেন্ট বা টার্গেট ফিল আপ করা কোনো ব্যাপার না। তো ওই এমডিও ভাই ডেফিনেটলি আপনার টার্গেটটা, ধরেন আপনার আন্ডারে 3টা ভ্যান আছে, ওই ভ্যান কিন্তু আপনি মনিটর করেন। আপনার ওই টার্গেটটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে দেখেন, 1 কোটি গিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু কারো 30-25 কিন্তু ঠেকে যাচ্ছে। অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বিভক্তি, আপনার প্রতিদিনের টার্গেটটাকে দিনে ভাগ করে নেবেন, তারপরে সপ্তাহে ভাগ করবেন, তারপরে মাসেরটা পরবর্তী দেখা যাবে। যদি একবারে বড় টার্গেট নিয়ে মাথার ভিতরে পেন নেন, তাহলে আপনার পক্ষে অ্যাচিভমেন্টের দূরের কথা, আপনি তার ধারে কাছেও যেতে পারবেন না, অর্থাৎ মেন্টালি আপনি ব্রোকেন হয়ে যাবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার টার্গেটটাকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নেবেন, ছোট ছোট করে নেবেন, এবং ডিক্লেয়ারও করবেন আপনার ছোট ছোট ভাবে। যেমন আমার জানা মতে একটা কোম্পানি আছে পোলার আইসক্রিম, এই কোম্পানিটা তাদের সাপ্তাহিক টার্গেট নিয়ে কাজ করে। প্রতি সপ্তাহে টার্গেট দিয়ে দেয়। ওই সপ্তাহের টার্গেটটা যখন সপ্তাহ টার্গেট বলে, আমার 4 কোটি টাকা টার্গেট বা আমার 10 লাখ টাকা টার্গেট, তাহলে 2.5 লক্ষ টাকা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে। তাহলে শুনতেও ছোট লাগে, মেন্টালি এনার্জি পাওয়া যায় এবং টিমও কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এটা কিন্তু পোলার স্ট্র্যাটেজিতে দেখছি। মাল্টিনেশনাল কোম্পানিকেও কিন্তু উইকলি বা ডেইলি টার্গেটটা মেনটেন করে, এবং আস্তে আস্তে করে কিন্তু তারা 4টা সপ্তাহ গিয়ে দেখা যায় ঠিকই তারা ওদের 100 কোটি 100 কোটি টাকা পর্যন্ত টার্গেটে হিট করে ফেলে। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা এই প্র্যাকটিসটা করবেন, ফুল লোডটা ফুললি মাথায় নেবেন না। টার্গেট অ্যাচিভমেন্টের ক্ষেত্রে ছোট ছোট করে আপনারা ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরবর্তীতে আপনারা যে কাজটা করবেন, এই ছোট ছোট ডে ধরে ধরে করবেন। ডে থেকে উইক, উইক থেকে পরবর্তী নেক্সট উইক, তারপর 3rd উইক, তারপরে ফাইনালি এন্ড অফ দ্য মান্থ। আর একটা বিষয় হচ্ছে যে কখনো
আশা হারাবেন না। সেলসের জবে কখনো কিন্তু ডিসহার্টেড হবেন না, আর কখনো ভেঙে পড়বেন না, নেভার এন্ড নেভার। আপনি আপনার ভিতরে পার্সেন্টেজ থাকতে হবে, পার্সেন্টেজ, অর্থাৎ আপনি লেগে থাকার যে প্রবণতা, একটা দিন খারাপ হয়েছে, পরের দিন ভালো হবে, তারপরের দিন ভালো হবে। এবং আপনাদের ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটা আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার অপরচুনিটিস। একটা টার্গেট ধরেন যে 30% গ্রোথের টার্গেট আসছে, কিন্তু মার্কেটের অপরচুনিটি কিন্তু আপনার ওই সাথে দেখা যায় 40% অপরচুনিটিস আছে। চেষ্টা করবেন যে নতুন নতুন অপরচুনিটিস গুলো ক্রিয়েট করা। আপনার দিনে টার্গেটটা ভেঙে নেবেন এবং আপনার টার্গেটটা আপনার ডাউন দ্য লেভেল থেকে সুন্দর করে আপনার ছড়াই দিবেন, এবং টিমকে সবসময় একটা মোটিভেশনে রাখবেন, পজিটিভ মোটিভেশনে। একটা টার্গেট বড় হয়েছে, বকাঝকা করে কিন্তু রেজাল্ট আসবে না। টিমের সাথে মানায় নিয়ে তাদের সাথে থেকে কিন্তু আপনার ফুল টিম এফোর্টের মাধ্যমে কিন্তু রেজাল্ট পাবেন। আর টিম এফোর্ট ছাড়া এটা কিন্তু কোনোভাবে সম্ভব হয় না। টেক surplus sales from achiever and capable teammates of your team. আপনার যে ছেলেটা দুর্বল তার কাছ থেকে একটু সেলস কম আসলে, যে ছেলেটা আপনার স্ট্রাইকার সেই ছেলের কাছ থেকে বেশি নেবেন, ওর কাছে একটু কম নেন এবং ওকেও তৈরি করেন যাতে সেও নেক্সট স্ট্রাইকার হয়। আপনার টিম টিম মেট করার কথা, টিম বিল্ড করার গল্প, আর কিছুই না। অ্যাজ এ লিডার হিসেবে আপনি যত আপনার ডাউন দ্য লেভেলকে লিডার তৈরি করতে পারবেন, যত তাদের পারফেকশন আনতে পারবেন, তত আপনার এখান থেকে আপনারা রেজাল্টটা পাবেন। সো টার্গেট সেটিং এর ক্ষেত্রে একটু একটু স্লাইডটা মনির ভাই একটু স্লাইডটা ওঠান তো। বেসিক্যালি আপনারা এটা আপনাদের খুবই কমন একটা প্র্যাকটিস, এটা আপনারা জানেন। এটা কি আগের স্লাইডে যাবো? না, নেক্সট স্লাইডে। আচ্ছা, ওকে। বেসিক যে ব্যাপারটা টার্গেটের ক্ষেত্রে সবসময়ের জন্য আপনার এটা দেখেন, এটা আরেকটা বিষয় হচ্ছে যে টিম মোটিভেশন ইজ দ্য বেস্ট ম্যাজিক ফর সেলস। আসলে যেটা টিমের খেলা, যেমন বাংলাদেশ টিমে একজন হামজা আছে, একজন হামজা দিয়ে কিন্তু কখনোই বাংলাদেশ টিম উইন করতে পারবে না, মানে কন্টিনিউয়াস বিজয় আসবে না। কিন্তু বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এখানে প্রত্যেকটা টিমই হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের একটা গোল মেকার। ওখানকার যে মানে ব্যাকে খেলে, যে মিডফিল্ডে খেলে, সেও গোল করতে পারে, ইভেন তো ওদের গোলিও গোল করতে পারে, ওদের টিমের গোলিও কিন্তু পেনাল্টি শট নিতে পারে। তার মানে এভরিওয়ান ইজ রেডি টু ফেস দ্য ব্যাটল। প্রত্যেকে সিরিয়াস মোমেন্টের অংশদারিত্ব নিতে কিন্তু তারা প্রস্তুত। দেখেন, আমি আমার কর্মজীবনে সফলতা পেয়েছি যে 7টা কাজ করেছি আমি, এটা সফলতার আমি গল্প আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে ইটস নট দ্যাট যে আমার জীবনের কাজগুলো বা আমি যেভাবে আমার লাইফে সেলস ক্যারিয়ারটা চালাইছি এটাই ফাইনাল কোনো ফর্মুলা, এটা নট লাইক দ্যাট। প্রত্যেকের স্ট্র্যাটেজি ভিন্ন হতে পারে, কিন্তু আমার দু একটা কথা থেকে যদি আপনারা উপকৃত হন, এটা আমার সবচেয়ে বড় পাওয়া হবে। যে আমার একটি লাইন থেকেও যদি আপনার লাইফে একটা কোনো কিছু আমি অ্যাড করতে পারি, তাহলে সেটা আমার সবচেয়ে, আমি কৃতজ্ঞ থাকবো। এবং আপনার এত বড় অডিয়েন্সের সামনে আমি যে আমার ক্ষুদ্র মানুষ এবং ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি, এবং ধৈর্য ধারণ করে যে আপনি আমার যে প্রেজেন্টেশনটাতে, এবং এই যে আপনাদের যে আমাদের নলেজ শেয়ারিং এর যে মহলে বা নলেজ শেয়ারিং এর যে প্ল্যাটফর্মে আপনারা যে আমাকে সময় দিচ্ছেন, আপনাদেরকে আবারও লট অফ থ্যাঙ্কস। আমি সবসময়ের জন্য একটা জিনিস মেনটেন করার চেষ্টা করেছি, টিমমেটকে এন্টারটেইন করতে হবে, তাদেরকে ট্রিট দিতে হবে। আপনি একটা মানুষকে খাওয়ানো পৃথিবীর সবচেয়ে তাকে আপন করে পাওয়ার মাধ্যম। আপনি কারোর সাথে মিল শেয়ার করবেন, কারোর সাথে খাবার শেয়ার করবেন, সে আপনার অন্যতম আপন হয়ে যাবে, পরিবার থেকে আপন হয়ে যাবে। আপনি আমার টিমমেটকে ছুটি দিবেন, একদম মানে অনেক সময় নিজ থেকে ছুটি দিবেন, যে ভাই তুমি ছুটি কাটাও, তুমি বাবা মার সাথে দেখা করে আসো, তুমি তোমার ওয়াইফ কেটে সময় দাও, আজকে তোমাকে ছুটি দিলাম, আমি দেখে নেবো অফিস থেকে, বা অফিসের ব্যাপারটা আমি বুঝবো। যখন আপনি এটা দিবেন না, তখন ওর ডিপেন্ডেন্সি বাড়বে, ওই আপনার কলিগ, ওই ছেলেটার আপনার ওই লিডারের প্রতি ডিপেন্ডেন্সি বাড়ে। সে তো আমাকে কেয়ার করে, সে আমার পরিবারে কেয়ার করে, আমার স্ত্রী কেয়ার করে, তার স্ত্রীর শরীর খারাপ, তার সন্তানটা অসুস্থ, আপনি তাকে ছুটি দিয়ে দেন, লিভ ইউর টাইম, টেক ইউর টাইম। দেখেন, ও আজীবন আপনাকে ভালোবাসবে। যে আমার সন্তান শরীর খারাপ, সার উতলা হয়ে গেছে, এটা কিন্তু আমি কাউকে খুশি করার জন্য বলছি না, এটাই বাস্তবতা। এবং এটা আপনি করতে পারলে আপনি সফল লিডার হতে পারবেন। গ্র্যান্ড লিভ এট টাইম অফ ইউর
টিমমেট ফ্যামিলি ক্রাইসিস, আপনার টিমমেটের ওয়াইফ হাসপাতালে, আপনি তার দায়িত্বটা নেবেন যে আগামী 3 দিন তুমি ভুলেও আমাকে ফোন দিবা না, তুমি তোমার স্ত্রীর পাশে দাঁড়াবা, এই 3 দিনে তোমার কাজ আমি করব। নেন না, এটা নিছেন? আমি নিছি, আমি প্রত্যেকটা কোম্পানিতে নিছি, প্রত্যেকটা মোমেন্টে নিছি। আমার কলিগের বাচ্চা অসুস্থ, কিঙ্কর কি আমাদের মাঝে আছে না? না, কিঙ্কর কি আছে না আমাদের সাথে? হোয়াটএভার, স্যার আমি আছি আপনার কিঙ্কর আছো না? জি স্যার। এই তোমার তোমার জীবনের এই গল্পটা না, এটা হচ্ছে আমি আমার লিডারশিপ স্টাইল। আমি যদি কারোর সন্তান মানে কেউ তার ফ্যামিলিতে, এই যে কিঙ্কর আমার সাথে আছে, সে জয়েন করে 3 দিন বা 1 সপ্তাহের মাঝে তার ওয়াইফ বাচ্চা হবে, আমি তাকে বলছি ইউর টোটাল রেসপন্সিবিলিটি ইজ মাইন, তোমার অফিসের সমস্ত কাজের দায়িত্ব আমার, তুমি তোমার ওয়াইফকে সময় দিবা এবং কাউকে ফোন দিতে পারবে না, তার অফিসিয়াল ফোন ধরতে পারবে না। এবং আমি এই স্যারকে বলছি যে ওই ছেলেকে আমি ছুটিতে পাঠাচ্ছি, আমি তার লিডার, তার দায়িত্ব নেব। এই ছেলে আজীবন আজীবন, আপনি শুধু, আমি এক্সাম্পল দিলাম, মানে এরকম না যে আমারটা ইয়েটা, আপনার এটা করে দেখেন, এরকম বহুত কিঙ্কর আপনার তৈরি হয়ে যাবে যারা আপনাকে আজীবন আপনাকে মনে করবে। কারণ একটা পুরুষ মানুষের সবচেয়ে খুশির মুহূর্ত হচ্ছে তার সন্তানের বাবা হওয়াটা, আর ওই মুহূর্তে যদি কোনো বস তাকে হেল্প করে, তাহলে যে বস হবে সে হেল্প করবে না, যে লিডার সে হেল্প করবে। এজন্য প্রত্যেকটা টিমমেটের ফ্যামিলি ক্রাইসিসে আপনারা তার পাশে দাঁড়াবেন, দেখবেন যে ইউ উইল বি আনবিটেবল লিডার। আপনি এমন লিডার তৈরি হবেন সেলস এন্ড মার্কেটিং এ, কেউ আপনাকে বিট করতে পারবে না। তারপরে হচ্ছে দেখেন, টু বি পার্ট অফ ইউর টিমমেট লাইফ। আমি আমার কলিগদের মানে স্ত্রীদেরও প্রিয় ছিলাম, আমার কলিগদের স্ত্রী অর্থাৎ তাদের যে স্ত্রী আছে তাদেরও প্রিয় ছিলাম। এখন আপনারা বলতে পারেন যে এটা কি কি সেন্সে? ডেফিনেটলি ওই সেন্সে, আমি তার বাড়ির মানুষকে টাইমে তার কাছে পাঠাইছি, আমি এই জন্য প্রিয় ছিলাম। একজন স্ত্রী ডিজার্ভ করে তার স্বামী একটু আর্লিয়ার বাসায় আসবে, তাকে সময় দেবে, তার সন্তানকে সময় দেবে। আই এম সাচ টাইপ অফ লিডার। আমি 14 জীবনে যত কোম্পানিতে কাজ করেছি, প্রত্যেকটা কোম্পানিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, কোথাও গোল্ড পেয়েছি, কোথাও টাকা পেয়েছি এক্সট্রা। এই যে লাস্ট টাইমে আমি বেস্ট সেলসম্যান অফ দ্য ইয়ার সেভয়েতে যখন এরিয়া ম্যানেজার ছিলাম, আমি গত মাসে কোম্পানির সাথে রিজাইন করছি। এই হচ্ছে আমার গল্প। আমি কেন ফার্স্ট হয়েছি? এদের কারণে। ইটস অল অ্যাবাউট টিম অ্যাচিভমেন্ট। যখন আমি আমার টিমমেট দিয়ে পাঠিয়ে দিয়েছি তাদের ফ্যামিলির কাছে, তার স্ত্রীদের কাছে আমি প্রিয় ছিলাম, তাহলে আমি যদি কখনো ডাকছি তাদের স্ত্রীরা না করে নাই যে তুমি যেতে পারবা না, তাহলে আপনার ভালোবাসার প্রতিদান ভালো হয়। আর প্রত্যেকটা ভালো কাজের বিনিময় ভালো কাজ দিয়ে হয়। অতএব টিমমেটদেরকে তাদের ফ্যামিলি মেম্বার হবে, চেষ্টা করবেন ফ্যামিলি মেম্বার হওয়ার। তারপরে একটা জিনিস, তাদের ট্রাস্টের যে জায়গাটা, টু বি এ নেম অফ ট্রাস্ট টু ইয়োর টিমমেট। আপনার যে টিমমেট আছে তার কাছে বিশ্বাসভাজন একজন ব্যক্তি হবেন, যে তার একটা মনের কথা বলছে বা তার একটা কলিগের কথা বলছে বা তার আরেকটা ফ্যামিলির কথা বলছে, এটাকে আমানত হিসেবে রাখবেন। কখনো সেকেন্ড ইয়ার করবেন না, দ্বিতীয় কান। আমরা কান বদল করি না, কান বদল করা যাবে না। টিমমেটের যে কোনো বিষয় আপনারা মেনটেন করে রাখবেন, এটা গোপন রাখবেন। তাদেরকে ছোটখাটো গিফট দিবেন, টিমমেটদের বিভিন্ন অকেশনে গিফট দিবেন। যদি আপনার টিমমেটকে ছোট ছোট গিফট দেন, আপনার গিফট মানেই না তারা কেউ ডায়মন্ডের নেকলেস চায় না বা আপনার অন্য কোনো দামি গিফট চায় না। গিফট ছোট ছোট গিফট আপনি করতেই পারেন। তার একটা হাত ঘড়ি দিতে পারেন, একটা পাঞ্জাবি দিতে পারেন, তার একটা পছন্দের শার্ট দিতে পারেন, তার কিছু না দিলে একটু মৃদু হাসতে পারেন, হাসি মুখে কথা বলতে পারেন, তাকে উইশ করতে পারেন তার ভালো কাজে। তার ফ্যামিলির কোনো দুঃসংবাদ আসলে তার পাশে দাঁড়ালে তাকে আপনি কন্ডোল করতে পারেন, সান্ত্বনা দিতে পারেন। এগুলো আমরা চাইলেই পারি, এগুলোর জন্য বেশি কিছু লাগে না। আর সবচেয়ে ফাইনাল যে কথাটা, বিল্ড আপ টিম বন্ডিং ইনসাইড সেলসম্যান টিম। আমি ইনসাইড সেলস টিম, আপনার ভিতরে আপনার টিমে ডেফিনেটলি বন্ডিং থাকতে হবে। এই বন্ডিং ছাড়া আপনি পৃথিবীর সমস্ত সেলস এর ফর্মুলা এক জায়গায় নিয়ে আসবেন, এভরিথিং উইল বি জিরো। আপনি ডেল কার্নিগে বলেন, আপনি কটসন বলেন, আপনি যত বড় ধরনের রাজীব স্যার বলেন, বাংলাদেশের যে স্যারের কথাই বলেন, প্রত্যেকটা মানে সফলতার ম্যাজিক হচ্ছে আপনার উইনিং টিম
এবং আপনার টিমমেটরা। আপনার টিম যখন আপনার প্রত্যেকটা জায়গা থেকে 100% এফোর্ট দিবে, আপনি 100% রেজাল্ট অটোমেটিক্যালি পাবেন। যখন টিম কাজ করে তখন অন্য কোনো ফর্মুলা কাজ করে না, আর যখন টিম কাজ করে না তখন পৃথিবীর কোনো ফর্মুলাই কাজ হয় না। সো আমি লিডারদেরকে বলবো, প্লিজ সব সময়ের জন্য নিজে লিডারশিপ নেন, পেন নিবেন, টিমমেটদেরকে থেকে আপনার মতো লিডার তৈরি করবেন, তাদেরকে নলেজ দিবেন, তাদেরকে হেল্প করবেন। আপনার টিম যখন আপনার মতো মজবুত হয়ে যাবে, আপনি সারা পৃথিবীর যত চ্যালেঞ্জিং কোম্পানি আছে সেই কোম্পানিতে লিডার হলেও আপনি ওই কোম্পানির ন্যাশনাল চ্যাম্পিয়ন হবেন, হতে বাধ্য। আমি প্রুভেন। মনির ভাই, এরপরে আমাদেরকে স্লাইড আছে, মানে নেক্সট কোন স্লাইড আমি দেখি না, এটা এটা আর কি শেষ আপনার স্লাইডের দিক দিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ। এখন কোশ্চেন অ্যান্সারের একটা পর্ব তো থেকেই যায়। আপনাদের পার্ট থেকে আমি মানে চাচ্ছিলাম, মানে আমার কাছে কিছু জানার বা আপনাদের কোনো জানার থাকলে আপনারা মানে ফিল ফ্রি টু কোশ্চেন মি। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ দ্য প্রপার অ্যান্সার মানে অ্যাকর্ডিং টু মাই স্মল নলেজ। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের এটা অ্যান্সার করার চেষ্টা করব। প্লিজ আপনি ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড অ্যান্ড থ্রো ইউর কোশ্চেন। আর আমার ট্রেনিং চলাকালীন সময়ের ভিতরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি বা কোনো কথা বা শব্দ চয়নে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমি আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। প্লিজ, মানে দিস ইজ মাই ফার্স্ট সেলস প্রফেশনাল ট্রেনিং। আই হ্যাভ কন্ডাক্ট এ লট অফ ট্রেনিং ইন আদার সেকশন। সো যদি কখন আমার লেকচারের সময় বা আমার এই ট্রেনিং কন্ডাক্টের সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে প্লিজ আমাকে ফরগিভ ফ্রম ইয়ার জেনারসিটি, উদারতা থেকে আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। কোশ্চেন, আপনাদের সাইড থেকে কোশ্চেন থাকলে আপনার কোশ্চেন রাইজ করবেন।